তখন ভোর ৫টা। চারপাশটা কেমন যেন থমথমে, নিঝুম। পাখির ডাকও কেমন যেন আজ এক অদ্ভুত কান্নার মতো শোনাচ্ছে। জিটি রোডের এক কোণে পৌরসভার সেই বড় লোহার ডাস্টবিনটার চারপাশে তখন গোটা চারেক বড় বড় কুচকুচে কালো কাক উন্মাদের মতো কা কা করে ডাকছিল। তারা ডাস্টবিনের ভেতরে ঢুকছে না, বরং তার পাশে পড়ে থাকা একটা নোংরা চটের বস্তার ওপর ডানা ঝাপটাচ্ছে বারংবার। মাংসের তীব্র আঁশটে গন্ধ বাতাসে ছড়াতে শুরু করেছে ইতিমধ্যে। হঠাৎই পাশের অন্ধকার গলি থেকে একটা নোংরা হিংস্র চেহারার কালো রাস্তার কুকুর হন্তদন্ত হয়ে ছুটে বের হলো। তার দাঁতের পাটির মাঝখানে শক্ত করে চেপে ধরা কিছু একটা বস্তু। কুকুরটার চোখ দুটোয় একটা আদিম লোভ আর ভয়। কাকগুলো শিকার হাতছাড়া হওয়ার আশঙ্কায় তীব্র চিৎকারে আকাশ বাতাস কাঁপিয়ে কুকুরটার পিছু নিল। কুকুরটা মেইন রোডের মাঝখানে এসে এক মুহূর্ত থমকে দাঁড়ালো, যেন কোন দিকে পালাবে বুঝতে পারছিল না। ঠিক তখনই দূর থেকে আসছিল একটা সবজি বোঝাই দ্রুতগতির টাটা এস মিনি ট্রাক। আধো আলো আধো অন্ধকারের মধ্যে আচমকা একটা কুকুরকে রাস্তার মাঝে দেখে ড্রাইভার ব্রেকে কষে চাপ দিল। টায়ারের তীক্ষ্ণ ঘর্ষণের শব্দে ভোরের নিস্তব্ধতা ভেঙে খান খান হয়ে গেল। লরিটার ধাক্কা লাগার আগেই কুকুরটা ভয় পেয়ে মুখের জিনিসটা ঠিক পিচের রাস্তার উপরেই ফেলে দিয়ে উল্টো দিকের গলির অন্ধকারে চম্পট দিল। ট্রাকের ড্রাইভার কেবিন থেকে গলা বাড়িয়ে চিৎকার করতে যাচ্ছিল, কিন্তু হেডলাইটের আলোয় রাস্তার মাঝখানে পড়ে থাকা বস্তুটার দিকে নজর পড়তেই তার কণ্ঠনালী যেন কেউ শক্ত করে চেপে ধরল। তার চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হলো। সারা শরীর দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। স্টিয়ারিং ধরে রাখা তার হাত দুটো কাঁপতে কাঁপতে অবশ হয়ে গেল। রাস্তার মাঝখানে ওটা কি? মনে তো হচ্ছে না 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 না, এটা এটা হতে পারে না। নিচু গলায় কথাটা বলতেই ট্রাক ড্রাইভার টালমাটাল পায়ে নিচে নেমে এলো। কয়েক পা এগিয়ে সে যা দেখল, তারপর তার মুখ থেকে শুধু চাপা আর্তনাদ বের হলো। কোন? ওরে বাবা রে, কে কাকে কেটে ফেলে দিয়ে গেছে গো! হা 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 হা। ওরে বাবা! চিৎকার করে কথাটা বলতে বলতেই সেই ট্রাক ড্রাইভার যেন ভয়ে কাঁপতে লাগলো। তার চোখের সামনে রাস্তায় পড়ে রয়েছে একটা মানুষের কাটা হাত। এইভাবে এইভাবে কার হাত কেটে ফেলেছে? মনে তো হচ্ছে কোনো এর ঠিক উপর থেকে কোনো করাত বা অত্যন্ত ধারালো ভারী অস্ত্র দিয়ে হাড় কেটে আলাদা করা হয়েছে হাতটা। হ্যাঁ, এত নৃশংস! পুলিশ! হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুলিশ পুলিশ পুলিশ! হ্যাঁ, পুলিশকে করতে হবে। হ্যাঁ। কথাগুলো নিজের মনে বলতে বলতেই কাঁপতে কাঁপতে পকেট থেকে ফোনটা বের করলো সেই ট্রাক ড্রাইভার। হাত এতটাই কাঁপছিল যে দুবার ফোনটা হাত থেকে পড়েই যাচ্ছিল। কোনো মতে ১০০ ডায়াল করে সে পুলিশের কন্ট্রোল রুমে ফোন লাগালো। হ্যালো হ্যালো স্যার, চন্দননগর জিটি রোডের ওপর ওই ওই পৌরসভার ডাস্টবিনের সামনে একটা কাটা হাত পড়ে আছে স্যার, মানুষের হাত। একটা কুকুর মুখে করে নিয়ে আসছিল। হ্যাঁ স্যার, আমি আমি লরি নিয়ে আসছিলাম। দয়া করে তাড়াতাড়ি আসুন স্যার। আমার আমার হাত পা কাঁপছে স্যার। ঠিক আছে স্যার, ঠিক আছে। আপনারা পৌঁছানো না পর্যন্ত আমি আছি স্যার। ট্রাক ড্রাইভারের ফোনটা পাওয়া মাত্রই বেশ কিছুক্ষণের মধ্যে চন্দননগর লোকাল থানার পিসিআর ভ্যান এসে জায়গাটা হলুদ ক্রাইম সিন টেপ দিয়ে ঘিরে ফেলল। ঘটনার নৃশংসতার খবর পাওয়া মাত্রই সাত সকালেই চলে এসেছেন সাব ইন্সপেক্টর চ্যাটার্জি। সোমনাথ চ্যাটার্জি মুখে একটা গম্ভীর ভাব নিয়ে নিচু হয়ে হাতটা দেখছিলেন। সেই ট্রাক ড্রাইভার এক কোণে দাঁড়িয়ে তখনও থরথর করে কাঁপছিল। সোমনাথ চ্যাটার্জি হারুর দিকে তাকিয়ে কড়া গলায় জিজ্ঞেস করলেন, তুমিই ফোন করেছিলে? আগে হ্যাঁ স্যার। হাতটা ঠিক এইখানেই পড়তে দেখেছো নাকি অন্য কোথাও ছিল? সাব ইন্সপেক্টর সোমনাথ চ্যাটার্জি গম্ভীর গলায় প্রশ্নটা করতেই সেই ট্রাক ড্রাইভার হাত জোর করে বলল, ঠিক এখানে নয় স্যার,
ওই 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 ডাস্টবিনের পাশে চটের বস্তাটা থেকে এই কুকুরটা প্রথমে কিছু একটা টেনে বের করেছিল। প্রথমে আমি বুঝিনি, পরে হেডলাইটের আলোয় পরিষ্কার দেখেছি স্যার। হুম। আচ্ছা, তোমার নাম? আর এদিকে কি তোমার রোজই যাতায়াত? আহ! ও আমার কোনো দোষ নেই স্যার। আমি তো আমি তো অন্যদের মতন ওই সবজি বোঝাই নিয়ে করে যাচ্ছিলাম। সপ্তাহে আমি 2 থেকে 3 দিন এই রাস্তা দিয়েই যাই। ঠিক আছে, শান্ত হও, অমন ঘাবড়ে যাওয়ার কিছু নেই। তোমার ফোন নাম্বার আর গাড়ির নাম্বারটা ডিউটি অফিসারের খাতায় নোট করিয়ে দিয়ে যাও। নামটা কি বললে জানো? আ আমার নাম হারু 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 ঘোষ স্যার। হ্যাঁ। ঠিক আছে হারু, যাও ওদিকে আমাদের ডিউটি অফিসারকে সমস্ত তথ্য দাও, তারপর তোমার ছুটি। হারুকে কথাটা বলেই সোমনাথ চ্যাটার্জি সেই কাটা হাতটার সামনে গিয়ে দাঁড়ালো। কনস্টেবলের দিকে ঘুরে দাঁড়ালেন তিনি। আশেপাশে চারিদিকে তল্লাশি চালাও, দেখো কিছু পাওয়া যায় কিনা। বডির অন্যান্য পার্টগুলো হয়তো কাছাকাছি পাওয়া যেতে পারে। আর ওই যে চটের বস্তাটা, দেখো ওটার ভিতরে কিছু আছে কিনা। সাব ইন্সপেক্টরের কথা মতো পুলিশের একটা টিম রাস্তার চারধারে তল্লাশি চালাতে লাগলো, কিন্তু কিচ্ছু পাওয়া গেল না। এমনকি ওই বস্তাতেও কিচ্ছু নেই। বেশ কিছুক্ষণ তল্লাশি চালানোর পরে একজন কনস্টেবল এসে বলল, না স্যার, কোথাও কিচ্ছু নেই। হুম, যা বুঝতে পারছি বডিটা এখানে কাটা হয়নি, অন্য কোথাও খুন করে টুকরো করে এই ডাস্টবিনে ছুঁড়ে ফেলা হয়েছে। আর খুনি কতটা ধূর্ত দেখো, শরীরের সব অংশ এক জায়গায় ফেলেনি। যদি বাকি অংশ অন্য কোনো জায়গায় ফেলে তো তবে কেসটা জট পাকিয়ে যাবে। জলদি এটাকে ফরেন্সিকে আর মর্গে পাঠানোর ব্যবস্থা করো। কথাটা বলেই হাতটা ফরেন্সিক প্যাকেটে ভরার সময় সাব ইন্সপেক্টর সোমনাথ চ্যাটার্জি বললেন, এক মিনিট, হাতের আঙুলে নেল পালিশ, তার মানে এটা কোনো মেয়ের হাত। ও মাই গড! কনস্টেবল, হাতটা কোন ব্র্যান্ডের নেল পালিশ আর নখের উপর কোনো বিশেষ দাগ আছে কিনা ময়না তদন্তের রিপোর্টে ওটাও নোট করতে বলবে। আর হ্যাঁ, আশেপাশে সব থানায় মেসেজ পাঠাও, কারোর এরিয়ার কোনো ফিমেল মিসিং বডি বা বডি পার্টস পাওয়া গেছে কিনা বা মিসিং ডায়েরি জমা পড়েছে কিনা। চন্দননগর পুলিশ যখন একটা বিচ্ছিন্ন কাটা হাতের পরিচয় খুঁজতে অন্ধকারের মধ্যে হাতড়াচ্ছে, তার থেকে ঠিক 15 কিলোমিটার দূরে বৈদ্যবাটি থানার ভেতরে তখন এক ভিন্ন নাটকের অবতারণা হচ্ছিল। দুপুর 12:30। বৈদ্যবাটি থানার ডিউটিরত অফিসার ইনচার্জ বরুণ দাস টেবিলে বসে কিছু ফাইল সই করছিলেন। ঠিক তখনই ঘরের ভেতরে ঢুকলেন মাঝবয়সী এক দম্পতি। তাদের চেহারার পোশাকের অবিন্যস্ত দশা দেখে বরুণবাবু সই করা থামিয়ে তাদের দিকে অবাক নজরে তাকালেন। ভদ্রলোকের চোখের নিচে কালি, গালের দাঁড়ি গত 3-4 দিনে কামানো হয়নি, গায়ের শার্ট ময়লা। তার পাশে থাকা ভদ্রমহিলার অবস্থা আরও শোচনীয়। চোখ দুটো কেঁদে কেঁদে ফুলে লাল হয়ে গেছে, শাড়ির আঁচলগুলো অগোছালো, চুলগুলো রুক্ষ। তিনি যেন জ্যান্ত লাশে পরিণত হয়েছে। ভদ্রলোকের হাত ধরে দাঁড়িয়ে আছেন। ওদের এরকম অবস্থা দেখেই বরুণবাবু বললেন, আসুন, সামনে গিয়ে আসুন। বসুন, এখানটা বসুন। কথাটা বলেই বরুণ দাস সামনের দুটো কাঠের চেয়ার দেখিয়ে দিলেন। হ্যাঁ, কি হয়েছে বলুন, কোনো কমপ্লেন আছে কি? ভদ্রলোক চেয়ারটায় প্রায় ভেঙে পড়ার মতো করে বসলেন। টেবিলটা 2 হাতে আঁকড়ে ধরে তার শুকনো গলা দিয়ে প্রথমবার শুধু একটা গোঙানি শব্দ বের হলো। বরুণবাবু পাশে রাখা জলের বোতলটা এগিয়ে দিলেন। ভদ্রলোক কাঁপতে কাঁপতে এক ঢোকে খানিকটা জল খেয়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন শুধু। এবারে বলুন কি হয়েছে। নিশ্চিন্তে ধীরে সুস্থে বলুন, আমি শুনছি আপনাদের কথা। আচ্ছা, প্রথমে আপনাদের নাম পরিচয়টা দিন। অফিসার ইনচার্জ বরুণ দাস কথাটা বলতেই সেই ব্যক্তি বললেন, আমার নাম সৌমেন রায় স্যার, আর ইনি আমার স্ত্রী মীনাক্ষী। আমাদের 19 বছরের মেয়ে অনন্যা গত 4 দিন ধরে নিখোঁজ স্যার। ওকে অনেক খুঁজে পাচ্ছি না স্যার, দয়া করে আমাদের মেয়েটাকে খুঁজে দিন, দয়া করে। কথাটা শেষ হতে না হতেই অঝোর ধারায় কাঁদতে লাগলেন সেই দম্পতি। 4 দিন? আজ 4-4টে দিন পার হয়ে গেল আপনাদের মেয়ে নিখোঁজ, আর আপনারা আজ এসেছেন থানায় ডায়েরি করতে। এতগুলো দিন কোথায় ছিলেন?
আমরা 3টে দিন নরক যন্ত্রণার মধ্যে দিয়ে গেছি স্যার। আমরা থানায় আসতে পারিনি, ওরা ওরা আসতে দেয়নি আমাদের। কারা আসতে দেয়নি? পরিষ্কার করে বলুন সব। মীনাক্ষী দেবী এবার স্বামীর জামার হাতাটা খামচে ধরে কান্না জড়ানো গলায় বলে উঠলেন, কিডন্যাপার না স্যার, ওরা আমাদেরকে ফোনে হুমকি দিয়েছিল পুলিশকে একটা কথা জানালে মেয়েটার টুকরো টুকরো লাশ আমাদের বাড়ির সামনে ফেলে দিয়ে যাবে। স্যার, ভয়ে আমরা কাউকে কিছু জানাইনি। বরুণ দাস এবারে নড়ে চড়ে বসলেন। মীনাক্ষী দেবীর এই কথাটা শোনা মাত্রই কেসটার মোড় এক মুহূর্তে ঘুরে গেল। কিডন্যাপার মুক্তিপণ চেয়েছিল? হ্যাঁ স্যার, 3 দিন আগে দুপুর ঠিক 3টের সময় অনুর ফোনে একটা লাকি ড্রয়ের ফোন আসে। ও চন্দননগর কলেজের ফার্স্ট ইয়ারে পড়ে। ফোনটা পেয়ে ও খুব খুশি হয়ে আমাদের বলল ও নাকি একটা ট্রাভেল এজেন্সির লাকি ড্রতে 20,000 টাকা আর গোয়া যাওয়ার ফ্রি টিকিট জিতেছে। চন্দননগরে ওদের নতুন অফিস হয়েছে, সেখানে গেলেই টাকাটা দেবে। আমরা বারণ করেছিলাম কিন্তু ও শুনলো না। একটা হলদে রঙের নতুন কুর্তি পরে বেরিয়ে গেল। আমাদের বাড়ির কাজের ছেলে ওকে অটোয় তুলে দিয়ে এসেছিল, কিন্তু তার ঠিক 4 ঘন্টা পর বিকেল 7টায় আমার ফোনে একটা অচেনা নাম্বার থেকে মেসেজ আসে। সেই মেসেজটা আছে? দেখি। হ্যাঁ স্যার। সৌমেনবাবু পকেট থেকে ফোনটা বের করে বরুণ দাসের দিকে এগিয়ে দিলেন। বরুণবাবু স্ক্রিনে তাকিয়ে দেখলেন একটা আনলিস্টেড নাম্বার থেকে বাংলায় টাইপ করা মেসেজ। মেয়ের জীবনের দাম 20 লক্ষ টাকা, পুলিশকে জানালে লাশও পাবে না, টাকা রেডি রাখো, পরে জায়গা বলবো। 20 লক্ষ টাকা! আপনাদের কাছে কি এত টাকা আছে নাকি? আর থাকলেই বা আপনারা এত টাকা পেলেন কোথায়? আর 3 দিন ধরে আপনারা কি করছিলেন বলুন তো? আমার একটা পুরনো জমি বিক্রি করা ছিল স্যার। অনন্যাকে বিদেশে পাঠাবো বলে 20 লাখ টাকা আমি ব্যাংকে ক্যাশ তুলে রেখেছিলাম ঘরে। সেই টাকাটাই আমাদের কালঘাম চুটিয়ে দিল স্যার। ওই মেসেজটা আসার পর থেকে ওরা আমাদের যেভাবে নাচিয়েছে আমরা সেভাবেই ঘুরেছি। প্রথম দিন রাতে আমাদের বলল চন্দননগর স্টেশন আসতে। আমি আর আমার স্ত্রী গাড়ির ড্রাইভারকে নিয়ে চন্দননগর স্টেশনে গিয়ে অপেক্ষা করছি। তখন মাঝরাতে আবার মেসেজ এলো বর্ধমান চলে যাও। আমরা না ঘুমিয়ে না খেয়ে বর্ধমান গেলাম। তারপর? বরুণবাবু সৌমেনবাবুর সমস্ত কথা নিবিষ্ট মনে শুনছেন। বর্ধমান পৌঁছানোর পর সকালে আবার ফোন এলো স্যার। বললো বহরমপুর স্কোয়ারের কাছে যেতে। আমরা পাগলের মতো গাড়ি ছুটিয়ে বহরমপুর গেলাম। সেখানে বিকেল পর্যন্ত আমাদের বসিয়ে রেখে রাতে মেসেজ করলো ঝাড়খণ্ড বর্ডারের দিকে গাড়ি ঘোরাও। বর্ডারের কাছে একটা সস্তা হোটেলের পেছনে আমাদের গাড়ি দাঁড় করাতে বললো। অফিসার ইনচার্জ বরুণ দাস কথাটা এক মনে শুনতে শুনতে প্রশ্ন করলেন, তারপর? তারপর কি দেখা হলো ওদের সাথে? আর দেখা, রাত তখন প্রায় 1টা স্যার। ওরা আমাদের ফোন করে বললো ঠিক রাত 1:30টায় ওই হোটেলের পেছনে রাস্তা দিয়ে একটা কালো রঙের মিনি লরি যাবে। লরিটা যখন গতি কমাবে তখন টাকার ব্যাগটা যেন আমরা চলন্ত লরির পিছনে ছুঁড়ে ফেলে দিই। আর যদি ওই গাড়ি থামানোর চেষ্টা করি তবে মেয়েকে আর আমরা দেখতে পাবো না। আমরা ঠিক তাই করলাম স্যার। চোখের সামনে 20 লক্ষ টাকার ব্যাগটা চলন্ত লরির পেছনে ছুঁড়ে দিলাম। ভুল করেছেন, আপনারা মারাত্মক ভুল করেছেন। এইভাবে টাকাটা দেওয়া আপনাদের মোটেই ঠিক হয়নি। টাকাটা নেওয়ার পর অনন্যাকে ফেরত দিল কি ওরা? ওরা বলেছিল টাকাটা পেলেই 1 ঘন্টার মধ্যে অনন্যাকে বৈদ্যবাটির মোড়ে ছেড়ে দেবে। সৌমেনবাবু কথাটা বলতে বলতে বরুণবাবুর দিকে শূন্য চোখে তাকালেন। আমরা সারা রাত বর্ডারে গাড়ির ভেতর বসে রইলাম স্যার। সকাল হয়ে দুপুর গড়িয়ে গেল, অনন্যা বাড়ি ফিরল না। ওর ফোন এখনো বন্ধ দেখাচ্ছে। আমাদের সব শেষ হয়ে গেল স্যার। টাকাও গেল, মেয়েটাও ফিরল না। এবার আপনি বলুন আমরা কি করব? বরুণ দাস কথাগুলো এতক্ষণ শোনার পর একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। পুরো ঘটনাটা শুনে তার অভিজ্ঞ পুলিশি মগজ বুঝতে পারল এটা কোনো সাধারণ অপরাধীর কাজ নয়। কিডন্যাপাররা অত্যন্ত ঠান্ডা মাথায় 3 দিন ধরে 3টে জেলা আর 1 রাজ্য পার করিয়ে নাচিয়েছে আপনাদের, যাতে পুলিশ কোনোভাবেই তাদের লোকেশন ট্র্যাক করতে না পারে।
আর সবচেয়ে বড় কথা, টাকা পেয়ে যাওয়ার পরেও তারা মেয়েটিকে ফেরত দেয়নি। এটা একটা মারাত্মক ঘটনা। আচ্ছা, আপনারা যে লরির মধ্যে টাকার ব্যাগটা দিয়েছিলেন, সেই লরির নাম্বারটা কি আপনাদের মনে আছে? না স্যার, আমরা তখন সেরকম মানুষের অবস্থায় ছিলাম না। রাস্তায় গাড়ির নম্বর কি ছিল আমরা ঠিকভাবে লক্ষ্য করিনি। ঠিক আছে, আমি মিসিং আর কিডন্যাপিংয়ের একটা অফিসিয়াল ডায়েরি নিচ্ছি। আপনার মেয়ের একটা পাসপোর্ট সাইজের ছবি দিন। আর আপনাদের মেয়ে যখন বাড়ি থেকে বের হয়েছিল তখন সে কী রঙের পোশাক পরে বেরিয়েছিল আর সঙ্গে কি কি গয়না ছিল সেগুলো বিস্তারিত জানান। আচ্ছা, ওর শরীরে কি কোনো বিশেষ চিহ্ন ছিল? ওর ডান হাতের একটা আঙুলে ছোটবেলার একটা কাটার দাগ আছে স্যার। আর আরো বেরোনোর দিন সকালে একটা হলুদ রঙের কুর্তি পরে বেরিয়েছিল। হাতের আঙুলে মেরুন রঙের নেল পালিশ পরেছিল, ওটাও নতুন কিনেছিল। মেয়েটাকে আপনি দয়া করে খুঁজে দিন স্যার। বরুণ দাস প্রত্যেকটা বিবরণ সময় ডায়েরিতে পুঙ্খানুপুঙ্খ লিখে নিলেন। দেখুন, আপনারা এখন বাড়ি যান। আর আপনারা যে ফোন নম্বরটা দিলেন সেটা সবসময় অন রাখবেন। তদন্তের স্বার্থে যখনই আমরা ফোন করব তখনই কিন্তু রিসিভ করবেন। আর হ্যাঁ, এর মধ্যে যদি আবারও ফোন আসে কিডন্যাপারদের থেকে বা অন্য যে কোনো ফোন কল এলে অবশ্যই আমাদের জানাবেন। এমনিতেই তো আপনারা মারাত্মক বড় ভুল করে ফেলেছেন, যেটা আপনাদের মতো শিক্ষিত মানুষদের কাছ থেকে আশা করা যায় না। তবে যেটা হয়ে গেছে সেটা তো আর কিছু করার নেই। আমরা চেষ্টা করছি আপনাদের মেয়ের খোঁজ করার। আমরা ইতিমধ্যেই লোকাল থানায় খবর পাঠিয়েছি, খোঁজ নিচ্ছি। সেদিন থানায় ডায়েরি করার পরে লোকাল থানার পুলিশ দীর্ঘ 2 দিন ধরে তদন্ত করেও কোনো কিছুর হদিশ পেল না। এমনকি এই দুদিনেও কিডন্যাপারের কাছ থেকে কোনো রকম ফোন কল আসেনি ওদের কাছে। পরের 2 দিন কেটে গেল, কিন্তু তদন্তে পুলিশের কোনো অগ্রগতি হলো না। চন্দননগর পুলিশ এদিকে রীতিমতন তৎপর হয়ে উঠেছে এই কাটা হাতের বাকি শরীরের পার্টগুলো খুঁজে বের করার জন্য। সাব ইন্সপেক্টর চ্যাটার্জি বাবু শহরের বিভিন্ন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার জন্য একটি টিম বসালেন। আকাশ, এই তদন্ত কতদূর এগোলো? কোনো রকম কোনো সন্দেহজনক গাড়ি নজরে এলো কি? না স্যার, জিটি রোডের সিসিটিভি ফুটেজ ঘেঁটে সমস্ত গাড়ির নাম্বারগুলো দেখার চেষ্টা করেছি, কিন্তু ভোরের আধো আলো আধো অন্ধকারের কারণে কোনো গাড়ির নাম্বার পরিষ্কার বোঝা যাচ্ছে না। তাছাড়া তেমন কোনো সন্দেহজনক গাড়িও আমাদের নজরে পড়েনি। কিন্তু গাড়ির নাম্বার বোঝা যাচ্ছে না, এটা কি করে হতে পারে? স্যার, জিটি রোডের এরিয়াটা যে কটা সিসিটিভি ফুটেজ রয়েছে তার মধ্যে বেশিরভাগটাই নষ্ট। যে কটা ভালো আছে তার মধ্যে এমন অবস্থা যে সত্যিই সেখানে গাড়ির নাম্বার বোঝার মতন অবস্থা নেই। আর সব থেকে বড় কথা হলো, এই রোডে কোনো গাড়ি কিন্তু থামেনি। থামলে তবু না হয় একটা সন্দেহজনক ভাবা যেত আর কি। কন্ট্রোল রুমে বসে কথাটা বলল আকাশ। কথাগুলো শোনা মাত্রই সাব ইন্সপেক্টর সোমনাথ চ্যাটার্জি বেশ কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলেন। ব্যাপারটা খুবই জটিল। আমাদের পুলিশ টিমও পুরো চন্দননগর শহর তল্লাশি চালিয়েছে, কিছু পাওয়া যায়নি। আসলে খুনি এতটাই ধূর্ত যে সে শরীরের অন্য কোনো অংশ চন্দননগরে ফেলেইনি। কথাগুলো বলতে বলতে ঠিক তখনই ওর মোবাইল ফোনটা বেজে উঠল। ফোনটা রিসিভ করতেই শ্রীরাজপুর থানা থেকে একজন পুলিশ অফিসারের চাপা কণ্ঠস্বর ভেসে এলো। হ্যালো, চন্দননগর থানার সাব ইন্সপেক্টর বলছি। কি বলছেন? কখন? ও মাই গুডনেস, আবার ব্যান্ডেলেও পাওয়া গেছে? ঠিক আছে, আমি নিজে গিয়ে যাচাই করছি। ঠিক আছে। ফোনটা কেটে যেতেই একটা দীর্ঘশ্বাস ছাড়ল সোমনাথ চ্যাটার্জি। কি হয়েছে স্যার? কোনো খবর পাওয়া গেল? হ্যাঁ আকাশ, শ্রীরামপুর থানা থেকে ফোন ছিল। শ্রীরামপুর আর ব্যান্ডেল থানার পুলিশও তাদের নিজস্ব এলাকায় হাইওয়ের পাশ থেকে মানুষের শরীরের আরও 2টি ভিন্ন অংশ উদ্ধার করেছে, অর্থাৎ 2টি পা। সবকটি অংশই অত্যন্ত ধারালো অস্ত্র দিয়ে নিখুঁতভাবে কাটা, কিন্তু সেগুলো কার শরীর তা নিয়ে পুলিশ সম্পূর্ণ অন্ধকারে। যেহেতু আমাদের থানায় প্রথম একটা হাত উদ্ধার হয়েছে, তাই সরাসরি আমাকে ফোন করে জানালেন আমাদের এক্ষুনি শ্রীরামপুর যেতে হবে। স্যার, আমাকেও যেতে হবে কি? হ্যাঁ, যেতে হবে বই কি। তার আগে একবার আমাদের মর্গে যেতে হবে।
ডক্টর সুমিত কি আপডেট দিয়েছে সেটা আগে জানা দরকার। ঠিক আছে স্যার, আমি এখনই গাড়ি বের করছি। আকাশ কথাটা বলেই বাইরে বেরিয়ে গেল। তার কিছুক্ষণ পরে পুলিশ জিপে উঠে বসলো সাব ইন্সপেক্টর সোমনাথ চ্যাটার্জি। গাড়িটা গিয়ে থামলো চন্দননগর মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে। সোজা মর্গে গিয়ে ডক্টর সুমিত সরকারের সাথে কথা হলো ওর। তাহলে ডক্টর সুমিত, এই হাতটা দেখে কি বোঝা গেল? মানে কোনো রকম কি কোনো আপডেট রয়েছে? হাতটার মধ্যে নেল পলিশ দেখে মনে হচ্ছে এটা কোনো মেয়ের হাত। তার বয়স কত হতে পারে বা কখন খুন হয়েছে এমন কিছু? সাব ইন্সপেক্টর সোমনাথ চ্যাটার্জি কথাটা বলা মাত্রই ডক্টর সুমিত স্ট্রেচারের মধ্যে রাখা সেই কাটা হাতের টুকরোটার উপর থেকে সাদা পর্দাটা সরিয়ে দিল। তারপর ধীরে ধীরে যেই ধরনের কথা বর্ণনা করতে লাগলো সুমিত, তা শুনলে যে কোনো সাধারণ মানুষেরই বুক কেঁপে উঠতে পারে। এটা একটি কম বয়সী মেয়ের কাটা হাত। বয়স সম্ভবত 19 থেকে 20 বছর হবে। আর সব থেকে ভয়ঙ্কর ব্যাপার হলো এই হাতটা যখন কাটা হয় তখনও প্রাণ ছিল মেয়েটার শরীরে। কি বলছেন ডক্টর সুমিত? শরীরে প্রাণ থাকতে এভাবে হাতটা কাটতে পারলো? সে কি মানুষ না পশু? আমার কথাটা এখনো শেষ হয়নি সোমনাথ বাবু। আমি বলতে চাইছি, যখন হাত কাটা হয়েছিল তখন মেয়েটি মৃত ছিল না, তবে তার জ্ঞান ছিল বলেও মনে হয় না। আর হাত কাটার ধরনটা এতটাই পাশবিক যে চামড়া আর পেশির কাঁচা অংশগুলো খুবলে বেরিয়েছে। কোনো আনাড়ি হাতের কোপ নয়, অত্যন্ত সময় নিয়ে চেরা করাত দিয়ে ঘষে ঘষে হাড়টাকে আলাদা করা হয়েছে। হাতের নখগুলোতে লেগে রয়েছে একটা উজ্জ্বল কালচে মেরুন রঙের কাঁচা নেল পলিশ। অর্থাৎ মেয়েটার সাজগোজ ভীষণ শৌখিন ছিল। অবশ্য সেটা হওয়াটাই স্বাভাবিক, কারণ মেয়েটার বয়স মাত্র 19-20 বছর হতে পারে। তার মানে যে খুনি সে ভীষণ রকমের হিংস্র। কিন্তু আমার তো মনে হয় স্যার, খুনি মানসিকভাবে অসুস্থ। বলতে পারেন মানসিক রোগী না হলে এইরকম ভাবে কোনো মেয়ের হাত কাটা অসম্ভব। শ্রীরামপুর এবং ব্যান্ডেল থেকে ফোন এসেছে, 2 জায়গাতে দুটো পা পাওয়া গেছে। হতে পারে যে মেয়েটির হাত আমরা উদ্ধার করেছি এটা সেই মেয়েরই শরীরের অংশ। যতক্ষণ না সেগুলো উদ্ধার করা যাচ্ছে ততক্ষণ বোঝা যাচ্ছে না। ঠিক আছে স্যার, সেগুলো উদ্ধার করে নিয়ে আসুন, তারপরে পরীক্ষা হলেই আসল সত্যটা বোঝা যাবে। ফরেনসিক ডক্টর সুমিত সরকারের সাথে কথা বলে সাব ইন্সপেক্টর সোমনাথ চ্যাটার্জি মর্গের থেকে বেরিয়ে এলো। সঙ্গে রয়েছে এএসআই আকাশ সিং। অন্যদিকে বৈদ্যবাটি থানার পুলিশ অনন্যার নিখোঁজ ডায়েরি নিয়ে কিডন্যাপারদের সেই ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করার চেষ্টা করল। কিন্তু দেখা গেল প্রতিবার ভিন্ন ভিন্ন জাল সিম কার্ড ব্যবহার করা হয়েছে এবং টাকা নেওয়ার পর সেই ফোনগুলো চিরতরে বন্ধ করে দেওয়া হয়েছে। ঝাড়খণ্ড বর্ডারের সিসিটিভি ফুটেজেও সেই কালো মিনি লরিটার কোনো হদিশ মিলল না। বৈদ্যবাটি থানার অফিসার ইনচার্জ বরুণবাবু বিরক্ত গলায় বললেন, না প্রদীপ, সাইবার সেল থেকে কিডন্যাপারদের ওই ফোনটার যে টাওয়ার লোকেশনগুলো পাঠালো ওগুলো দেখে তো মাথা আরও গুলিয়ে যাচ্ছে আমার। কোনো রকম কোনো ক্লু বা সূত্র কিছুই পাওয়া যাচ্ছে না। কেন স্যার, অনন্যার মোবাইলের আইএমআই ট্র্যাক করে কোনো লিড পাওয়া গেল না? আরে ধুর, কিডন্যাপাররা কোনো কাঁচা খেলোয়াড়ই নয়, একদম পাক্কা খেলোয়াড়। প্রত্যেকবার মেসেজ বা ফোন করার জন্য ওরা সম্পূর্ণ ভিন্ন ভিন্ন হ্যান্ডসেট আর জাল সিম কার্ড ব্যবহার করছে। আর সবচেয়ে বড় বদমাইশিটা কি করছে জানো? ওই সৌমেন রায়ের কাছ থেকে 20 লক্ষ টাকা হাতানোর ঠিক 5 মিনিটের মধ্যে ওরা ফোনগুলো চিরতরে বন্ধ করে দিয়েছে। সিম আর অনন্যার মোবাইলের আইএমইআই দুটোই একসাথে ডেড। ওই লোকেশন ধরে এগোলে এখন ফাঁকা মাঠ ছাড়া আর কিছুই পাবো না। তাহলে ঝাড়খণ্ড বর্ডারের ওই টোল প্লাজা সিসিটিভি ফুটেজটা? টাকা নিয়ে তো ওরা ওই দিক দিয়েই পালিয়ে গেছে। আমাদের সোর্স তো বলছে একটা কালো রঙের মিনি লরিকে হাইওয়েতে সন্দেহজনকভাবে ঘুরতে দেখা গেছে। বরুণবাবু চেয়ারে হেলান দিয়ে বসলেন। সেই আশাতেও জল পড়ে গেল প্রদীপ। ঝাড়খণ্ড বর্ডারের সিসিটিভি ফুটেজ আমি নিজে ফ্রেম বাই ফ্রেম চেক করলাম। ওই নির্দিষ্ট টাইমিংয়ের মধ্যে ওই রুটে যতগুলো কালো মিনি লরি গেছে সব কটার নম্বর প্লেট আর ড্রাইভারের ছবি সব ভেরিফাই করা হয়েছে।
কোনোটার সাথে এই কেসের দূর দূরান্তের মিল নেই। ওটা হয় আমাদের সোর্সের ভুল ইনফরমেশন ছিল, নয়তো খুনিরা বর্ডার পার করার আগেই লরি বদলে অন্য কোনো চেনা কমার্শিয়াল গাড়িতে উঠে পড়েছে। আমরা পুরোপুরি ভুল ট্র্যাকে দৌড়াচ্ছি প্রদীপ, পুরোপুরি ভুল ট্র্যাকে। দুই থানার পুলিশ দুই দিক থেকে হাতড়াচ্ছে, কিন্তু কোনো প্রমাণ খুঁজে পাওয়া যাচ্ছে না, মিলছে না অনন্যাকেও। একদিকে এক পরিবার সর্বস্ব হারিয়ে মেয়ের অপেক্ষায় দিন গুনছে, অন্যদিকে পুলিশ এক টুকরো বিচ্ছিন্ন হাত আর শরীরের অংশ নিয়ে ক্লুলেস হয়ে বসে আছে। নিখোঁজ ডায়েরির পাসপোর্ট সাইজের ছবির মুখের সাথে মর্গের ওই হিমঘরের হাতের কোনো চাক্ষুষ মিল খুঁজে পাওয়া পুলিশের পক্ষে অসম্ভব ছিল। লোকাল পুলিশের সমস্ত সোর্স, সমস্ত ট্র্যাকিং সিস্টেম যখন পুরোপুরি ব্যর্থ হলো এবং কেসটা একটা জায়গায় গিয়ে আটকে গেল, তখনই জেলা পুলিশের সদর দপ্তর থেকে ফাইলটা পাঠানো হলো অন্য এক টেবিলে। চন্দননগর থানার আইসি অমিয় সরকারের চেম্বারের দরজাটা ঠেলে হন্তদন্ত হয়ে ভেতরে ঢুকলেন সাব ইন্সপেক্টর সোমনাথ চ্যাটার্জি। টেবিলের ওপাশে বসে থাকা অমিয়বাবুর কপালে চিন্তার গভীর ভাঁজ। সোমনাথকে দেখেই উনি হাতের ফাইলটা বন্ধ করলেন। এসো চ্যাটার্জি। স্যার, এটা আমি কি শুনছি? কেসটা আমাদের কাছ থেকে নিয়ে ক্রাইম ব্রাঞ্চের হাতে তুলে দেওয়া হচ্ছে? হ্যাঁ, ঠিকই শুনেছ। কিন্তু কেন স্যার? আমি তো আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। আমি এক্ষুনি ব্যান্ডেলে আছি, শ্রীরামপুর থেকে এলাম। সেখানে কাটা দুটো পা পাওয়া গেছে, মর্গে পাঠিয়েছি। আশা করতে পারি গতকাল আমরা যে হাতের টুকরোটা পেয়েছিলাম এটা সেই বডিরই হবে। বাহ, গুড জব সোমনাথ। তবে ডাস্টবিনের পাশে ওই কাটা হাতটা মেলার পর থেকেই মিডিয়া আর ওপর মহলের ফোন এসে আমার কান ঝালা ফালা হয়ে গেল। তোমাকে জিজ্ঞেস করায় কোনো আপডেট পাইনি, তাই এই মুহূর্তে অনন্যা সেনের কেসটার কি আপডেট আছে শুনি তাহলে। স্যার, পরিস্থিতি বেশ জটিল। গতকাল সকালে ডাস্টবিনের পাশে যে কাটা হাতটা পাওয়া গেছে, ফরেন্সিক ডক্টর সুমিত সরকারের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী হাতটা একটা মেয়ের এবং বয়স আনুমানিক 19-20 হবে। মেয়েটি কোনো সাধারণ পরিবারের, আর মেয়েটির হাত যখন কাটা হয় তখন তার শরীরে প্রাণ ছিল। অর্থাৎ ডক্টর সুমিত সরকারের মতে তখন মেয়েটা সম্ভবত অজ্ঞান ছিল বা শারীরিকভাবে দুর্বল ছিল। সম্ভবত শরীরের সমস্ত অঙ্গ কেটে ফেলার পর মেয়েটা মারা যায়। আর এই হাতটা কাটা হয়েছিল 26 তারিখ রাতে 8টা থেকে 9টার মধ্যে। তার মানে কেসটা আমাদের হাত থেকে চলে যাচ্ছে স্যার? পুরোপুরি যাচ্ছে না, আমাদের ওনাদের ব্যাকআপ হিসাবে কাজ করতে হবে। কলকাতা থেকে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ হয়ে এই কেসের দায়িত্ব নিচ্ছেন স্পেশাল অফিসার বিজয় বোস। অত্যন্ত কড়া আর ডেসপারেট অফিসার। আগামীকাল সকাল থেকেই উনি আমাদের থানায় এসে ইনভলভ হবেন। আমি আকাশ আর হরেনকেও বলে দিচ্ছি, তোমরা সকলেই ওনার সব রকম তথ্য দিয়ে সহযোগিতা করবে। এই কেসটা আমাদের যে কোনো মূল্যে খুব তাড়াতাড়ি সলভ করতে হবে। চন্দননগরের পুলিশের সম্মান জড়িয়ে আছে এর সাথে। বুঝলাম স্যার। ক্রাইম ব্রাঞ্চের টিম আসার আগেই আমি সমস্ত পেপার ওয়ার্ক আর সিসিটিভি ক্লুগুলো রেডি রাখছি। কলকাতা থেকে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের হয়ে চন্দননগর থানায় পা রাখল স্পেশাল অফিসার বিজয়। শান্ত, তীক্ষ্ণ চোখ আর অদ্ভুত ঠান্ডা মাথার এই মানুষটি কেসে ঢুকেই প্রথম দুটো থানার ডায়েরি আর মর্গের রিপোর্টগুলো এক জায়গায় জড়ো করল। বিজয়ের সামনে এখন সম্পূর্ণ একটা ধাঁধা হাজির। হাইওয়ের ধারে ছড়িয়ে থাকা এক বেনামি মেয়ের ছিন্ন ভিন্ন শরীর। বিজয় বুঝতে পারল এই বিচ্ছিন্ন টুকরোগুলোকে মিলাতে পারলে তবেই পৌঁছানো যাবে সেই নরপিশাচের ডেরায়। চন্দননগর জিটি রোডের ডাস্টবিনের পাশে কাটা হাতটা মেলার ঠিক 24 ঘন্টা পরের ঘটনা। চন্দননগর থানার সাব ইন্সপেক্টর সোমনাথ চ্যাটার্জি। তখন তিনি নিজের কেবিনে বসে পুরো ঘটনা একবার নিজের মনেই ভাবছিলেন। তখনই ওনার টেবিলের ল্যান্ড ফোনটা বেজে উঠল। ওপাশে বৈদ্যবাটি থানা সাব ইন্সপেক্টর বরুণ দাস। ফোনটা রিসিভ করতেই অপর প্রান্ত থেকে একটা চাপা কণ্ঠস্বর ভেসে এলো। হ্যালো, আমি বরুণ দাস, অফিসার ইনচার্জ বৈদ্যবাটি থানা। হ্যালো, হ্যাঁ বলুন। আমি সোমনাথ চ্যাটার্জি বলছি, চন্দননগর থানা থেকে। আপনাদের চন্দননগর এলাকায় গতকাল সকালে একটা মেয়ের কাটা বাম হাত উদ্ধার হয়েছে না? হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। হাতটা আমরা ময়নাতদন্তে পাঠিয়েছি।
কেন বলুন তো, কোনো ক্লু পেলেন নাকি? বলছিলাম স্যার, আমাদের থানায় গতকালই সৌমেন রায় নামের এক ভদ্রলোক ওনার 19 বছরের মেয়ে অনন্যার নিখোঁজ ডায়েরি করিয়েছেন। 25 তারিখ বিকেল থেকে মেয়েটা মিসিং। আমি একটু আগেই আপনাদের ওই কাটা হাতের প্রাথমিক ডেসক্রিপশনটা কাগজে দেখছিলাম। বয়স আর গায়ের রং তো আমাদের নিখোঁজ মেয়েটার বর্ণনার সাথে হুবহু মিলে যাচ্ছে। এখন আমার তো খটকা লাগছে, এটা ওই অনন্যা রায়ের হাত নয় তো, তাই আপনাকে ফোন করলাম। বরুণ দাসের কথাটা শোনা মাত্রই সোমনাথবাবুর মেরুদণ্ড দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। বলছেন কি বরুণ বাবু? যদি তাই হয় তবে তো এটা মারাত্মক কেস। একটা কাজ করুন, আপনি অনন্যার বাবা মাকে নিয়ে এখনই চন্দননগর থানায় চলে আসুন। ডক্টর সুমিত সরকার হাতটার ছবি আর কিছু আইডেন্টিফিকেশন মার্কস আমাদের দিয়েছেন। সৌমেনবাবুরা দেখলে হয়তো চিনতে পারবেন। ঘণ্টাখানেকের মধ্যেই বৈদ্যবাটি থানার বরুণ দাস অনন্যার বাবা সৌমেন রায় আর মাকে নিয়ে চন্দননগর থানায় এসে পৌঁছালেন। সোমনাথ বাবুর ঘরের থমথমে পরিবেশে অনন্যার বাবা মার সামনে যখন কাটা হাতের কবজিতে থাকা সেই চেনা কালো তিলের ছবিটা ধরা হলো, ওর হাতের আঙুলের নেল পালিশটাও তখনও ওঠেনি। অনন্যার মা ছবিটা দেখে চিৎকার করে কেঁদে উঠলেন। সৌমেনবাবুও পাথর হয়ে গেলেন রীতিমতন। না 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 অফিসার, এটা কোনো মতেই আমার মেয়ের হাত হতে পারে না। আমি বিশ্বাস করি না। মন তো আমারও মানতে চাইছে না স্যার, কিন্তু কিন্তু আমি আমার মেয়ের হাত চিনবো না? ঠিক ওই জায়গাতেই ওর তিল রয়েছে। আর এই যে আঙুলের মধ্যে লাগানো নেল পালিশটা, এটা তো আমি ওকে লাগিয়ে দিয়েছিলাম। এটা এটা অরুণার। মীনাক্ষী দেবীর কথাটা শেষ করতে পারলেন না। উচ্চস্বরে অঝোর ধারায় কাঁদতে লাগলেন তিনি। সোমনাথ বরুণ দাসের দিকে তাকিয়ে নিচু গলায় বললেন, অনুমানটা তাহলে ঠিকই ছিল বরুণবাবু। এই কাটা হাতটা অনন্যারই, কিন্তু বডি শনাক্তকরণের জন্য আমাদের আইনি প্রমাণ লাগবে। এখনই ওনাদের চন্দননগর মহকুমা হাসপাতালে নিয়ে গিয়ে ডিএনএ টেস্টের জন্য ব্লাড স্যাম্পেল নেওয়ার ব্যবস্থা করুন। আর হ্যাঁ, একবার হাত এবং পায়ের টুকরো ওনাদেরকে দিয়ে সচক্ষে প্রমাণ করিয়ে নিন। ঠিক আছে, আমি আমার কনস্টেবলকে বলে দিচ্ছি। আইনি সব ফর্মালিটিস, ডিএনএ স্যাম্পেল সংগ্রহ এবং 2 থানার ডায়েরি এক জায়গায় করার পর কেটে গেছে আরও একটা দিন। ওপর মহলে চাপে কেসটা ততক্ষণে রাজ্য ক্রাইম ব্রাঞ্চের হাতে চলে গেছে। চন্দননগর থানার কনফারেন্স রুমের টেবিলটায় এখন 3টে ফাইল খোলা। স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের এই অফিসারটির বয়স 35-এর কোঠায়, পরনে সাধারণ জিন্স আর হালকা নীল শার্ট। তার ডান পাশে বসে আছেন চন্দননগরের সাব ইন্সপেক্টর সোমনাথ চ্যাটার্জি, আর বাঁ পাশে বৈদ্যবাটি থানার অফিসার ইনচার্জ বরুণ দাস। লোকাল পুলিশ 3 দিন ধরে জট পাকাতে পাকাতে এখন ক্লান্ত। তাহলে সিচুয়েশনটা একবার সামারি করা যাক। বিজয় ডায়েরির পাতায় পেন্সিল দিয়ে একটা টাইমলাইন টানতে টানতে বলল, চন্দননগর জিটি রোডে 28 তারিখ ভোর 5টায় একটা কাটা পাম হাত পাওয়া যায়। ঠিক একই দিনে শ্রীরাজপুর হাইওয়ের পাশ থেকে একটা কাটা পা আর ব্যান্ডেল রেল লাইনের ধারের ঝোপ থেকে অপর পাটি উদ্ধার হয়, রাইট? হ্যাঁ স্যার। আর সবকটা পার্টসই চেরা করাত দিয়ে কাটা, কিন্তু বডিটা ডিকম্পোজড না হওয়ায় ময়নাতদন্তের ডাক্তারবাবু কনফার্ম করেছেন যে ডেথ টাইমটা 26 তারিখ রাত 8টা থেকে 9টার মধ্যে। অর্থাৎ ঝাড়খণ্ড বর্ডারে যখন টাকা নেওয়া হচ্ছে, মেয়েটি তখন অলরেডি মৃত। আচ্ছা, এবার তাহলে বৈদ্যবাটির ফাইলে আসি। অনন্যা রায় নিখোঁজ হয় 25 তারিখ বিকেল 3টে। অর্থাৎ সে বেরিয়েছিল সকালে, কিন্তু বিকেল 3টের পর থেকে তার সাথে আর যোগাযোগ করা যায়নি। কিডন্যাপাররা বাবা মাকে 3 দিন ধরে নাজেহাল করে। বর্ধমান বহরমপুর হয়ে ঝাড়খণ্ড বর্ডার 27 তারিখ রাত 1:30টায় টাকা নিল। আচ্ছা বরুণবাবু, আপনি অনন্যার মায়ের থেকে যে ডেসক্রিপশনটা লিখেছিলেন সেটা আরেকবার বলুন তো। হ্যাঁ, 1 মিনিট। হ্যাঁ, মেয়ের গায়ের রং ফর্সা, হাইট 5 ফুট 3 ইঞ্চি। নিখোঁজ হওয়ার দিন পরনে ছিল একটা হলদে সুতির কুর্তি, আর বিশেষ চিহ্ন বলতে ডান হাতের তর্জনীতে ছোটবেলার একটা কাটার দাগ, আর নখে ল্যাকমে ব্র্যান্ডের ডার্ক মেরুন নেল পলিশ, আর বাঁ হাতে একটা তিল রয়েছে। চ্যাটার্জি, মর্গের ফরেন্সিক রিপোর্টে নেল পলিশের কোনো উল্লেখ আছে?
আছে স্যার, রিপোর্টে লেখা আছে লেফট হ্যান্ড, ডার্ক রেড অর মেরুন পিগমেন্ট অন নেলস। তাহলে অনন্যার মায়ের বয়ান অনুযায়ী মেয়ের ডান হাতে কাটার দাগ ছিল, আর চন্দননগরে আমরা যে হাতটা পেয়েছি সেটা বাঁ হাত। ব্যান্ডেল বা শ্রীরাজপুর থেকে যে অংশগুলো পাওয়া গিয়েছে তার মধ্যে ডান হাতটা কিন্তু এখনো নিখোঁজ। কনফারেন্স রুমে এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা নেমে এলো। বিজয় জানলা দিয়ে বাইরের মেঘলা আকাশের দিকে তাকালো। খুনি অত্যন্ত চালাক। সে শরীরের বাকি অংশগুলো হাইওয়ের পাশে ফেললেও ডান হাতটা হয়তো ইচ্ছে করে লুকিয়ে রেখেছে বা অন্য কোথাও ফেলেছে, কারণ সেখানে আইডেন্টিফিকেশন মার্ক, কাটার দাগ রয়েছে। বিজয়ের কথা শেষ হতেই কনফারেন্স রুমের কোণে রাখা ল্যান্ডফোনটা আচমকা তীব্র শব্দে বেজে উঠল। ঘরের ভেতরে থমথমে নিস্তব্ধতা ভেঙে গেল সেই আওয়াজে। সবাই চমকে ওঠার আগেই বিজয় নিজেই এগিয়ে গিয়ে রিসিভারটা তুলে নিল। ওপাশে কোনো একটা থানার ডিউটি অফিসারের উত্তেজিত গলা শোনা যাচ্ছে। বলুন, ক্রাইম ব্রাঞ্চ থেকে স্পেশাল অফিসার বিজয় বোস বলছি। কি বললেন? কোথায়? কয়েক সেকেন্ড ওপাশের কথা মন দিয়ে শোনার পর বিজয়ের চোয়াল শক্ত হয়ে উঠল। সে রিসিভারটা নামিয়ে রেখে ঘরের বাকিদের দিকে তাকালো। চ্যাটার্জি, বরুণবাবু, আকাশ, জলদি জিপ রেডি করো, চুচুড়া থানা থেকে ফোন এসছে। চন্দননগর সীমানার ঠিক বাইরে মগরা রোডে একটা পরিত্যক্ত পানা পুকুরের জঙ্গল থেকে একটা চটের বস্তা উদ্ধার হয়েছে। ভেতরে প্লাস্টিকে মোড়ানো একটা মেয়ের কাটা মাথা আর শরীরের বাকি অংশ রয়েছে। মিনিট 20 মধ্যে পুলিশের দুটো জিপ সাইরেন বাজিয়ে পৌঁছে গেল ঘটনাস্থলে। চারপাশটা ঘন বাঁশঝাড় আর কচুরিপানায় ভরা একটা পানা পুকুর। চুঁচুড়া থানা সাব ইন্সপেক্টর আগে থেকেই সেখানে ফোর্স নিয়ে দাঁড়িয়েছিলেন। পুলিশ দেখে ততক্ষণে এলাকার এক বিশাল ভিড় জমে গেছে। বিজয় গাড়ি থেকে নেমে সোজা এগিয়ে গেল। চটের বস্তাটা তখনও পুকুরের ধারের কাদার ওপরে পড়ে রয়েছে। মাছি ভন ভন করছে চারপাশে। চুঁচুড়া থানার এসআই বিজয়কে দেখেই স্যালিউট ঠুকলেন। স্যার, আমি এসআই মল্লিক। খবর পাওয়া মাত্রই আমি স্পটটা কর্ডন করে রেখেছি। বডি পার্টসগুলো প্লাস্টিকে খুব শক্ত করে বাঁধা। তা এটা কে প্রথম দেখতে পায় মল্লিকবাবু? কিভাবে সন্ধান মিলল এটার? এসআই মল্লিক ভিড়ের মধ্যে থেকে একটা মাঝবয়সী কাঁপতে থাকা ভদ্রলোককে টেনে আনলেন। স্যার, ইনি প্রথম দেখেছেন। নাম কার্তিক দাস, এই এলাকারই বাসিন্দা। ভয় পাবেন না কার্তিকবাবু, শান্ত হয়ে বলুন তো আপনি এখানে কি করতে এসেছিলেন আর ঠিক কি দেখলেন? স্যার, আমি সকাল 8:30 নাগাদ আমার এই ছাগল দুটোকে চড়াতে নিয়ে এসেছিলাম এই বাঁশঝাড়ের দিকে। হঠাৎ দেখি দুটো কুকুর ভীষণ চিৎকার করছে এই পুকুরটার দিকে তাকিয়ে। প্রথমে ভাবলাম আমার ছাগলগুলোকে বুঝি তাড়ানোর চেষ্টা করছে, কিন্তু পরক্ষণে বুঝলাম বিষয়টা অন্য কিছু। আর তাছাড়া পুকুর পাড় থেকে জঘন্য একটা পচা গন্ধ আসছিল। আমি ভাবলাম কোনো মরা কুকুর টুকুর হবে হয়তো। কৌতূহল সামলাতে না পেরে একটু কাছে গিয়ে লাঠি দিয়ে জঙ্গলটা সরাতেই দেখি একটা চটের বস্তা। ওটার মুখটা একটু খোলা ছিল স্যার। ভেতর থেকে একটা মানুষের চুল আর লম্বাটে প্লাস্টিক বের হয়েছিল। দেখেই স্যার আমার বুকটা কেঁপে ওঠে স্যার। আমি দৌড়ে গিয়ে মোড়ের মাথায় ট্রাফিক পুলিশকে খবর দিই স্যার। বিজয় মাথা নাড়ল, তারপর আকাশের দিকে ঘুরে বলল, এই আকাশ, ডোমেদের ডাকো আর বস্তাটা যেভাবে আছে সেভাবেই তুলতে বলো। হ্যাঁ চ্যাটার্জি, ডক্টর সুমিত সরকারকে ফোনে ইনফর্ম করুন আমরা সরাসরি মগরা থেকে ওনার মর্গের দিকেই আসছি। এই মাথাটাই আমাদের অনন্যা রায় কিনা সেটা ওনার ফরেন্সিক রিপোর্টই বলবে। লাশবাহী গাড়িতে বস্তাটা তুলে দিয়ে বিজয় যখন নিজের জিপের দিকে ফিরছিল, ওনার কপালে তখন গভীর চিন্তার রেখা। নিজের মনে বলতে লাগলেন, উড়িষ্যার ঝাড়খণ্ডের হাইওয়ে থেকে শুরু করে চন্দননগরের ডাস্টবিন আর এখন এই মগরার পানা পুকুর, খুনি একটা মেয়ের শরীরকে যেভাবে জেলা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে ফেলেছে তার পেছনে শুধু প্রমাণ লোপাট নয়, পুলিশকে চরম বিভ্রান্ত করার একটা সূক্ষ্ম জেদ লুকিয়ে আছে। জিপে উঠে বিজয় সোমনাথ চ্যাটার্জির দিকে তাকালো। চ্যাটার্জি, অনন্যার পরিবার এখন কোথায়?
স্যার ওনারা তো ব্যান্ডেলের বাড়িতেই আছেন। মেয়েটার মা কালকের পর থেকে পুরোপুরি শয্যাশায়ী। আজ বিকেলেই অনন্যার বাবা মাকে আর ওদের বাড়ির ওই পরিচারক ছেলেটাকে থানায় ডেকে পাঠান। স্যার অনন্যার পরিবারকে আবার ডাকতে হবে, কারণ সৌমেনবাবু আর মীনাক্ষী দেবী কিন্তু ছবি দেখে অনুমান করেছেন যে এটা অনন্যারই হাত। তখন তো সেটা অনুমান ছিল চ্যাটার্জি, এখন তো রীতিমতো মাথা রয়েছে, মুখ দেখেই বলতে পারবে। তবে এখনো জানি না বস্তার ভেতরের মুখটার কি অবস্থা। তবে ছবির সাথে মুখ মিলে গেলে আমরা নিজেরাই নিশ্চিত হতে পারবো, কিন্তু কিন্তু তবু পরিবারকে একবার সরেজমিনে দেখতে দেওয়া দরকার। আর ওই পরিচারক মানে ওই রাজুকেও ডাকতে হবে? কেন বলুন তো স্যার, ও তো জাস্ট ঘরের কাজ টাজ করে। আরে কি সব কথা বলছো তুমি? ইনভেস্টিগেশনে জাস্ট বলে কোনো শব্দ হয় না চ্যাটার্জি। অনন্যা 25 তারিখ বিকেলে বাড়ি থেকে বেরোনোর সময় ঘরের পরিস্থিতি কেমন ছিল, ও কারোর সাথে ফোনে কথা বলেছিল কিনা, বা ইদানিং ওদের বাড়িতে অচেনা কেউ আসছিল কিনা, সেটা বাড়ির লোক যতটা না খেয়াল করে, একজন পরিচারক তার চেয়ে অনেক বেশি লক্ষ্য করে। সবচেয়ে বড় কথা, অনন্যা নিখোঁজ হওয়ার পর থেকে আমরা রাজুকে একটা বারের জন্য জিজ্ঞাসাবাদ করিনি। আমি চাই আজ বিকেলেই ও আমাদের সামনে বসুক। ঠিক আছে স্যার, আমি এখনই আকাশকে পাঠিয়ে রাজু আর সৌমেনবাবুকে চন্দননগর থানায় হাজির করার ব্যবস্থা করছি। বিকেল 4টে। চন্দননগর মহকুমা হাসপাতালের মর্গটা মফস্বলের বাকি সরকারি হাসপাতালের মতোই স্যাঁতস্যাঁতে এবং ফিনাইল আর ফরমালিনের কড়া গন্ধে ভরা। ততক্ষণে বিজয় বোস, সোমনাথ চ্যাটার্জি সকলে মডেলের ঘরে উপস্থিত। আমি ভেবেছিলাম মুখটা হয়তো ভালো থাকবে, কিন্তু এই তো দেখছি মুখটাকে পুরো থেতলে দেওয়া হয়েছে যাতে চেনাই না যায়। সত্যি যে এই অনন্যাকে নৃশংসভাবে খুন করেছে সে আর যাই হোক সুস্থ মস্তিষ্কের মানুষ নয়। মনের মধ্যে এত ঘৃণা রাগ কি করে থাকতে পারে? এরা এক প্রকারের মেন্টাল ডিসঅর্ডারের শিকার। এদের চিকিৎসার প্রয়োজন। সমাজের জন্য ভীষণ বিপজ্জনক। একটা ছোট্ট মেয়ে যার ভবিষ্যৎ পড়ে রয়েছে, তার সাথে এরকম নৃশংস ঘটনা মেনে নেওয়া যায় না। ডক্টর সমিত কথাটা বলতে বলতেই সেখানে হাজির হলো আকাশ। তার পেছন পেছন সৌমেন রায় যখন মর্গের ঠান্ডা ঘরের ভেতরে ঢুকলেন তখন তার পা কাঁপছিল। সাথে এসেছে তাদের বাড়ির কাজের ছেলে রাজু। রাজুর বয়স 20-22। সে অনন্যাকে ছোট থেকে দিদিমণি বলে ডেকে এসেছে। মীনাক্ষী দেবীকে বিজয় আসতে দেয়নি। এই মানসিক ধাক্কা নেওয়ার মতো অবস্থা তার আর নেই। মর্গের ডোম স্ট্রেচারের ওপর থেকে সাদা চাদরটা আলতো করে সরালো। ধর অংশটা এবং শ্রীরাজপুর থেকে উদ্ধার হওয়া পাটা পাশাপাশি সাজিয়ে রাখা হয়েছে। ডান হাতটা এখনও পাওয়া যায়নি। ধরের পেটের অংশটা কেটে আলাদা করা হয়েছিল, কিন্তু বুক এবং গলার অংশটা অক্ষত। সৌমেনবাবু লাস্টের দিকে তাকিয়েই চোখ বন্ধ করে দেওয়ালে পিঠ ঠেকিয়ে দিলেন। তার চেনা ছটফটে মেয়েটার এই বিভৎস দশা দেখার জন্য তিনি প্রস্তুত ছিলেন না। বিজয় রাজুর দিকে তাকালো। রাজুর চোখ দিয়ে জল পড়ছে। রাজু, ভালো করে দেখো, মুখটা চেনা যাচ্ছে না আমি জানি, কিন্তু গলার কাছে বা কাপড়ের কোনো অংশ। রাজু কাঁপতে কাঁপতে লাশের গলার দিকে তাকালো। গলার চামড়াটা নীল হয়ে গেছে, কিন্তু বুকের দিকে হলদে সুতির কাপড়ের একটা ছেঁড়া অংশ তখনও রক্তের দাগ মেখে লেগে রয়েছে। কাপড়ের ওপর ছোট ছোট সুতোর কাজ করা। দিদিমণি, এই কুর্তিটা পরেই তো দিদিমণি ওই দিন অটোয় উঠেছিল স্যার। এই যে গলার কাছে এই বোতামটা, এটা আলগা হয়ে গিয়েছিল বলে মা আমাকে দিয়ে দর্জি বাড়ি থেকে ঠিক করিয়ে আনিয়েছিল। এটা আমাদের দিদিমণি স্যার, ওরা দিদিমণিকে শেষ করে দিল। সৌমেন রায় আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। তিনি মর্গের নোংরা মেঝেতেই বসে পড়লেন। 3 দিন ধরে 20 লক্ষ টাকা নিয়ে এক রাজ্য থেকে অন্য রাজ্যে পাগলের মতো ঘোরার পর এই মর্গটা যে তাদের ডেস্টিনেশন হবে তা তিনি ভাবেননি। সৌমেনবাবু, নিজেকে শক্ত করুন। আমি জানি এই শোকের কোনো সান্ত্বনা হয় না, কিন্তু খুনিকে ধরতে গেলে আপনার সাহায্য আমার লাগবেই। সৌমেনবাবু বিজয়ের শার্টের হাতাটা খামচে ধরলেন। কেন কেন মারলো স্যার? টাকা তো পেয়ে গিয়েছিল,
আমরা তো একটা টাকাও কম দিইনি, তাহলে আমার মেয়েটাকে এভাবে এভাবে পশুদের মতো কেন কাটলো? বিজয় কোনো সান্ত্বনা দিল না। সে সৌমেন বাবুকে তুলে বাইরের বারান্দায় নিয়ে এলো। একটা কাঠের বেঞ্চে ওনাকে বসিয়ে বলল, খুনি টাকা পাওয়ার অনেক আগেই অনন্যাকে মেরে ফেলেছিল সৌমেনবাবু। 26 তারিখ রাতেই হয়তো খুনটা হয়েছে। আপনাকে 3 দিন ধরে ঘোরানো হয়েছে শুধু টাইম গেইন করার জন্য, যাতে বডিটা পচে যায় বা পুলিশ ট্র্যাক করতে না পারে। আমাকে একটা কথা বলুন, আপনাদের কাছে যে টাকাটা ছিল সেটা যে জমি বিক্রির টাকা, এই খবরটা বাড়ির বাইরে আর কে কে জানতো? অনন্যা ওর এক বান্ধবীকে বলেছিল যে ও বিদেশে পড়তে যাওয়ার জন্য লোন বা টাকার ব্যবস্থা করছে। কলেজের বন্ধুদের মধ্যে 2-1 জন জানতো হয়তো। ঠিক আছে রাজু, তুমি অনন্যাকে যে অটোয় তুলে দিয়েছিলে সেই অটোর ড্রাইভারকে চেনো? চন্দননগর স্ট্যান্ডের অটো নাকি বৈদ্যবাটির? হ্যাঁ, বৈদ্যবাটির লোকাল অটো স্যার। তার নাম কালু। ও রোজই আমাদের লাইনের প্যাসেঞ্জার নিয়ে চন্দননগর যায়। গুড। তরুণবাবু, ওই কালু নামের অটো ড্রাইভারকে আজ রাতেই থানায় তুলুন। অনন্যা চন্দননগরে ঠিক কোথায় নেমেছিল সেটা ওর থেকে জানা খুব জরুরি। আর চ্যাটার্জি, চন্দননগর কলেজের ফার্স্ট ইয়ারের অনন্যার ফ্রেন্ড সার্কেলের একটা লিস্ট বানান। বিশেষ করে লাস্ট 1 মাসে অনন্যা কার সাথে ফোনে বেশি কথা বলেছে সেই কল ডিটেইলস রেকর্ড আমার আজ রাতেই চাই। রাত 10টা। চন্দননগর থানার স্পেশাল ডেস্কে বসে বিজয় অনন্যার ফোনের সিডিআর ফাইলটা স্ক্রিন করছিল। 25শে জুন দুপুর 3টে পর্যন্ত অনন্যার ফোন অ্যাক্টিভ ছিল। শেষ ফোনটা এসেছিল একটা আনলিস্টেড ভিআইপি বা ইন্টারনেট নাম্বার থেকে, যেটার আইপি অ্যাড্রেস ট্র্যাক করা অসম্ভব। লটারির ফেক কলটা ওখান থেকেই এসেছিল। কিন্তু বিজয় অন্য কিছু খুঁজছিল। নিখোঁজ হওয়ার আগের 7 দিন অনন্যা কাকে কাকে ফোন করেছে। লিস্টে দেখতে দেখতে একটা নাম্বারে বিজয়ের চোখ আটকে গেল। নাম্বারটা চন্দননগরেরই লোকাল টাওয়ারের। নিখোঁজ হওয়ার আগের 3 দিনে অনন্যা এই নাম্বারে মোট 12 বার ফোন করেছে এবং প্রতিটা কলই ছিল বেশ দীর্ঘ, প্রায় 15 থেকে 20 মিনিটের। শেষ কলটা হয়েছিল 25শে জুন সকাল 11টা নাগাদ, অর্থাৎ নিখোঁজ হওয়ার ঠিক 4 ঘন্টা আগে। বিজয় নাম্বারটার উপরে আঙুল রাখল। সে সোমনাথ চ্যাটার্জিকে ডেকে বলল, এই নাম্বারটার কাস্টমার অ্যাপ্লিকেশন ফর্ম আর লোকেশনটা বের করো তো এখনই। আধ ঘন্টার মধ্যে চ্যাটার্জি কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়ে থমকে গেলেন। স্যার, এই নাম্বারটা যার নামে রেজিস্টার্ড সে কোনো স্টুডেন্ট নয়। তার নাম বিকাশ সামন্ত। চন্দননগর স্টেশনের কাছে ওর একটা ছোট ট্রাভেল এজেন্সি আছে, রয়্যাল ট্রাভেলস। বিজয় চেয়ার ছেড়ে সোজা হয়ে বসল। তার ঠান্ডা মাথায় এতক্ষণে একটা স্পার্ক হলো। অনন্যা লটারির ফোন পেয়ে ট্রাভেল এজেন্সির অফিসে যাচ্ছে বলে বেরিয়েছিল, আর তার ফোনে সিডিআর বলছে সে নিখোঁজ হওয়ার আগে থেকেই একটা লোকাল ট্রাভেল এজেন্সির মালিকের সাথে অনবরত যোগাযোগ রাখছিল। চ্যাটার্জি, গাড়ি রেডি করো। বিজয় রিভলভারটা কোমরের হোলস্টারে গুঁজে বলল, বিকাশ সামন্ত ট্রাভেল এজেন্সির অফিসে আমাদের এখনই যেতে হবে, বুঝলে? লোকাল পুলিশ 3 দিন ধরে হাইওয়েতে গাড়ি খুঁজছিল, অথচ শিকারী বসে আছে চন্দননগর স্টেশনের ঢিল ছোঁড়া দূরত্বে। রাত 11:30। চন্দননগর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরের গলিটা দিনের বেলাতেও ঘিঞ্জি থাকে, আর এই মাঝরাতে সেটা যেন এক ভুতুরে গোলক ধাঁধা। বৃষ্টির আগের থমথমে হাওয়া আর বন্ধ দোকানপাটগুলোর আলো আঁধারির মাঝে চন্দননগর থানার একটা নীল বিকন লাইট দেওয়া সুমো গাড়ি এসে দাঁড়ালো রয়্যাল ট্রাভেলসের সাইনবোর্ডের ঠিক উল্টো দিকে। বিজয় গাড়ি থেকে নেমে লক করা কলাপসিবল গেটটার সামনে গিয়ে দাঁড়ালো। কাঁচের দরজার ওপাশে ঘুটঘুটে অন্ধকার। চ্যাটার্জি, তালা ভাঙার দরকার হবে না। গেটটা শুধু টেনে বন্ধ করা আছে, তালা ঝোলানো নেই। তার মানে ভেতরে কেউ আছে, অথবা তাড়াহুড়ে চলে গিয়েছে। বিজয় আলতো করে হাত দিয়ে কলাপসিবল গেটটা সরাতেই ওটা ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে উঠল। ভেতরের কাঠের দরজাটা পুশ করতেই সেটা খুলে গেল। সোমনাথ চ্যাটার্জি টর্চের জোরালো আলোটা ফেললেন ভেতরের অন্ধকার ঘরে। ছোট্ট একটা অফিস, একটা প্লাইউডের টেবিল, 2টো সস্তার রিভলভিং চেয়ার, আর দেওয়ালে তাকে কিছু পুরনো ট্যুরিস্ট ব্রোশিওর ছড়ানো। কিন্তু ঘরের বাতাসটা ভারী, এসি বা ফ্যান কিছুই চলছে না। অথচ ঘরের ভেতর একটা হালকা চেনা গন্ধ ভাসছে, ফিনাইল আর কাঁচা ডেটলের গন্ধ।
যা কোনো নোংরা বা দাগ ধুয়ে ফেলার পরে বাতাসে থেকে যায়। টেবিলের ওপর রাখা কম্পিউটারটা বন্ধ, কিন্তু সিপিইউ এর গায়ে হাত দিতেই বিজয় বুঝল ওটা সামান্য গরম। অর্থাৎ পুলিশ আসার ঠিক আধ ঘন্টা বা 1 ঘন্টা আগেও এই কম্পিউটার চালু ছিল। বিজয় টেবিলের ড্রয়ারগুলো একটা একটা করে টানতে লাগলো। বেশিরভাগ ড্রয়ারই ফাঁকা, জরুরি নথিপত্র সব সরিয়ে ফেলা হয়েছে। ঠিক তখনই ভেতরের ছোট বাথরুমটার দিক থেকে একটা মৃদু খসখস শব্দ হলো। কনস্টেবলরা দরজায় একটা লাথি মারতেই ওটা খুলে গেল, তবে ভেতরে কোনো মানুষ নেই। একটা বড় ধাড়ি ইঁদুর কোমরের পাশ থেকে পাইপ বেয়ে ওপরে উঠছিল। কিন্তু টর্চের আলোটা যখন বাথরুমের মেঝের ওপর পড়ল, তখন সবার নিঃশ্বাস যেন এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে গেল। বাথরুমের সাদা টাইলসগুলো অ্যাসিড বা ব্লিচিং পাউডার দিয়ে ঘষে ঘষে ধোয়া হয়েছে। কিছু কিছু জায়গায় টাইলসের জোরগুলো সাদা সিমেন্ট খসে গেছে, কিন্তু কোমোডের পাইপের ঠিক পেছনে যেখানে হাত পৌঁছানো শক্ত, সেখানে দেওয়ালে লেগে রয়েছে 4-5টা শুকনো রক্তের কালচে ছিটে। খুনি খুব নিখুঁতভাবে স্পটটা পরিষ্কার করেছে, কিন্তু তাড়াহুড়োয় এই কোনটা মিস করে গিয়েছে। চ্যাটার্জি, আমাদের ফরেন্সিক টিমকে ডাকুন, ব্লাড স্যাম্পল কালেকশন করতে হবে। অনন্যা রায়কে এই অফিসে আনা হয়েছিল, আর খুনটা সম্ভবত এই বাথরুমেই হয়েছে। চেরা করাত দিয়ে বডি কাটার জন্য জল আর ড্রেনেজ সিস্টেমের দরকার ছিল। এই বাথরুমটা তার জন্য পারফেক্ট। রয়্যাল ট্রাভেলস এজেন্সির ভেতরের কেবিনগুলো তখন তন্ন তন্ন করে খুঁজছিল চন্দননগর থানার পুলিশ। এএসআই আকাশ সিং ম্যানেজারের টেবিলের ভেতর একটা কাঁচের ড্রয়ার টেনে ফাইলপত্র ঘাটছিলেন। হঠাৎ একটা ফাস্টেনার ফাইল সরাতেই ওটার নিচে প্লাস্টিকের একটা ছোট কৌটো চোখে পড়ল আকাশে। ওটার মুখ খুলতেই ভেতরে এক গাদা পাসপোর্ট সাইজের ছবি দেখতে পেল সে। আকাশ চট করে ছবিগুলো হাতে নিয়ে ঘরের ওপাশে দাঁড়ানো বিজয়ের দিকে ঘুরে ডাকল, স্যার একটু এদিকে দেখুন, এই ড্রয়ারের নিচে অনেকগুলো পাসপোর্ট সাইজের ছবি পেয়েছি। বিজয় শান্ত পায়ে টেবিলের কাছে এগিয়ে এলো। আকাশের হাতের ছবিগুলোর ওপর একবার চোখ বুলিয়ে ওনার তীক্ষ্ণ চোখ দুটো চকচক করে উঠল। ছবিগুলো সব নিয়ে নাও আকাশ, কোনোটা যেন মিস না হয়। হতে পারে এই ছবিগুলোর মধ্যেই আমাদের আসল লোক, মানে ওই বিকাশ সামন্তর ছবিটা লুকিয়ে রয়েছে, পরে আমাদের কাজে লাগবে। রাত 1টা। চন্দননগর থানার লকআপের বাইরে বসেছিল বৈদ্যবাটি থেকে তুলে আনা অটো ড্রাইভার কালু। লোকটা ভয়ে কাঁপছিল। বিজয় কনফারেন্স রুম থেকে নেমে এসে কালুর মুখোমুখি একটা কাঠের টুলে বসল। কালু, তুমি 25 তারিখ বিকেল 3:30 নাগাদ অনন্যা রায়কে বৈদ্যবাটি থেকে অটোয় তুলেছিলে। রাজু তোমাকে চেনে, তাই বানিয়ে বলার চেষ্টা করো না। মেয়েটা চন্দননগরের ঠিক কোথায় নেমেছিল? স্যার, ভগবান কসম, আমি কিচ্ছু জানি না। দিদিমণি চন্দননগর স্টেশনের ল্যান্ডমার্কের কাছে নামবেন বলেছিলেন। আমি ওনাকে স্টেশনের ওই বড় হনুমান মন্দিরের সামনে নামিয়ে দিই। তা নামার পর অনন্যা কোন দিকে গেল? কেউ কি ওনাকে রিসিভ করতে এসেছিল? হ্যাঁ স্যার, দিদিমণি নামার পরেই একটা ছেলে এগিয়ে এলো, জিন্স আর কালো শার্ট পরা, মাঝারি হাইট। ছেলেটা দিদিমণিকে বলল, আসুন অনন্যাদি, আমাদের ট্রাভেল এজেন্সির অফিসটা ওই দিকের গলির ভেতর। দিদিমণিও হাসি মুখে ওর সাথে চলে গেলেন। আমি আর দাঁড়িয়ে থাকিনি স্যার। তা ছেলেটার চেহারা মনে আছে? মুখে কোনো দাগ বা চিহ্ন? দাড়ি ছিল না স্যার, তবে বাঁ কানের নিচে একটা ছোট কাটা দাগ ছিল, আর গায়ের রং একটু চাপা। চারুজি, আকাশ ওই ট্রাভেল এজেন্সি ড্রয়ার থেকে যে কর্মচারীদের পাসপোর্ট সাইজ ছবিগুলো নিয়ে এসেছিল, সেগুলো একবার বের করো তো। আকাশ তখনই ফাইল থেকে ওই 4-5টা পাসপোর্ট ছবি বের করে কালুর সামনে ছড়িয়ে দিল। কালু ছবিগুলোর ওপর চোখ বোলাতেই একটা ছবির দিকে আঙুল দেখিয়ে চিৎকার করে উঠল, হ্যাঁ স্যার, এই লোকটাই সেদিন দিদিমণিকে ডেকে নিয়ে গেল। কালুর কথাটা শোনা মাত্রই বিজয় উঠে দাঁড়ালেন। শুনুন, কালুকে লকআপে রাখুন, ও এই কেসের প্রধান সাক্ষী। চারুজি, মনে হচ্ছে বিকাশ অলরেডি পালিয়েছে, কিন্তু অনন্যাকে ট্র্যাপে ফেলার জন্যই লাকি ড্রর গল্পটা কেন ফেঁদেছিল? অনন্যা নিখোঁজ হওয়ার আগে 3 দিনে বিকাশকে বারংবার ফোন করেছিল কেন? তার মানে অনন্যা বিকাশকে আগে থেকে চিনত। চলুন তো অনন্যার বান্ধবীদের জেরা করা যাক। পরের দিন সকাল হতেই সৌমেনবাবু আর মীনাক্ষী দেবীর থেকে অনন্যার সমস্ত কাছের বান্ধবীদের একটা তালিকা নেওয়া হয়। তারপর বিজয় অনন্যার সবচেয়ে কাছের বান্ধবী রিয়াকে থানায় ডেকে পাঠায়।
মেয়েটা তার বাবার সাথে থানার এক কোণে বসে ভয়ে কাঁপছিল। বিজয় রিয়ার সামনে একটা জলের গ্লাস এগিয়ে দিল। রিয়া, ভয় পাওয়ার কিছু নেই। তোমার বান্ধবী অনন্যার সাথে যা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। আমরা খুনিকে প্রায় ধরে ফেলেছি। আমাকে শুধু একটা কথা বলো, অনন্যা কি বিকাশ সামন্ত নামের কাউকে চিনত? তাদের মধ্যে কিসের লেনদেন ছিল? বিকাশ দা? হ্যাঁ স্যার, চিনতো তো। আসলে কিন্তু পাসপোর্ট আর স্টুডেন্ট ভিসার জন্য লোকাল অনেক সমস্যা হচ্ছিল। চন্দননগর স্টেশনের ওই রয়্যাল ট্রাভেলসের বিকাশ দা অনন্যাকে বলেছিল যে কোনো লোন বা স্পন্সরশিপ ছাড়াই ডিরেক্ট ভিসার ব্যবস্থা করে দেবে। আচ্ছা, ভিসা প্রসেসিং এর জন্য তো ব্যাংকের ফান্ড দেখাতে হয়, তাই না? হ্যাঁ স্যার, বিকাশ দা বলেছিল ভিসার ইন্টারভিউ ক্লিয়ার করতে গেলে অ্যাকাউন্টে অন্তত 20 লক্ষ টাকার একটা ফান্ড বা শো মানি দেখাতে হবে। অনন্যা যখন ওর বাবাকে বলে জমি বিক্রি করায়, সেই জমি বিক্রির 20 লক্ষ টাকা ক্যাশ সৌমেন আঙ্কেল ঘরে এনে রেখেছিলেন। অনন্যা সেই খবরটা বিকাশদাকে দিয়েছিল। বিকাশদাই অনন্যাকে বুদ্ধি দেয় যে টাকাটা যেন হুট করে ব্যাংকে জমা না করা হয়, কারণ হুট করে এত বড় অঙ্কের টাকা অ্যাকাউন্টে ঢুকলে ভিসা অফিসাররা আয়ের উৎস বা ট্যাক্স নিয়ে প্রশ্ন তুলবে। বিকাশদা বলেছিল তোমরা ক্যাশ টাকাটা রেডি রাখো, আমার ট্রাভেল এজেন্সির একটা চেনা স্পন্সর আছে যার অনেক হোয়াইট মানি ঘরে। আমি তোমাদের ওই ক্যাশ টাকাটা নিয়ে আমার স্পন্সরের অ্যাকাউন্ট থেকে অফিসিয়ালি অনন্যার অ্যাকাউন্টে স্পন্সরশিপ লিগ্যাল ড্রাফট করিয়ে দেব, যাতে কোনো ট্যাক্সের ঝামেলা না হয়। আর অনন্যা বোকার মতো বিকাশদার সব কথাই বিশ্বাস করেছিল স্যার। তাহলে 25 তারিখ অনন্যায় অফিসে কি করতে গিয়েছিল? বিকাশদা অনন্যাকে বলেছিল যে 25 তারিখ স্পন্সরশিপের ফাইনাল পেপার রেডি হবে, তাই অনন্যাকেও নিজের একটা রানিং অ্যাকাউন্টের এটিএম কার্ড আর 2টো ব্ল্যাঙ্ক চেক সিকিউরিটি হিসেবে নিয়ে আসতে, জানা কি ওই স্পন্সর জমা রাখবে। অনন্যা সেই এটিএম কার্ড আর চেক ফাইল নিয়ে হাসি মুখে বিকাশদার অফিসে গিয়েছিল স্যার। ও ভেবেছিল লটারির টিকিটটা জাস্ট একটা বাহানা ছিল, আসল কাগজটা ওই স্পন্সরশিপে। বিজয় এতক্ষণে পুরো ছকটা পরিষ্কার দেখতে পেল। কোনো র্যান্ডাম কিডন্যাপার নয়, বিকাশ সামন্ত অনন্যার এই বিপুল টাকার খবর আগে থেকেই জানত। সে নিজেই অনন্যাকে দিয়ে টাকাটা ক্যাশ রাখানোর ব্যবস্থা করেছিল, যাতে পরে সেটা হাতানো যায়। কিন্তু স্যার, অনন্যাকে 26 তারিখ খুন করা হলো কেন? টাকা তো নেওয়া হলো 27 তারিখ রাতে। খুনি তো মেয়েটাকে জ্যান্ত রেখে টাকাটা নিয়ে তারপরেও মারতে পারতো। সেটাই তো রহস্য চ্যাটার্জি। স্যার, অনন্যা সেদিন দুপুরেই আমাকে বলেছিল ও বিকাশের কিছু আচরণে সন্দেহ করছিল। ও বলেছিল ও অফিসে গিয়ে আগে স্পন্সরের পেপার দেখতে চাইবে, তারপর এটিএম আর চেক দেবে। বিজয় বুঝল অফিসে ঢোকার পরেই হয়তো অনন্যা বিকাশের জালিয়াতি ধরে ফেলেছিল। সে বুঝতে পেরেছিল কোনো স্পন্সর নেই, পুরো ব্যাপারটাই ফেক। আর অনন্যা পুলিশে যাওয়ার হুমকি দিতেই বিকাশ তাকে খুন করে। খুন করার পর বিকাশ দেখে তার হাতে অনন্যার এটিএম কার্ড আর ফোনটাও চলে এসেছে। সে তখন ছক বদলে ফেলে। অনন্যার ফোন থেকে সৌমেনবাবুকে মেসেজ পাঠায়, মেয়ের জীবনের দাম 20 লক্ষ টাকা। অর্থাৎ একদিকে সে সৌমেনবাবুর ঘরে তুলে রাখা জমি বিক্রির মূল 20 লক্ষ টাকা ক্যাশ আদায় করার ছক কষে, আর অন্যদিকে অনন্যার অ্যাকাউন্ট থেকে রোজ এটিএম দিয়ে ছোট ছোট অঙ্কের টাকা তুলতে থাকে, যাতে পুলিশ ভাবুক মেয়েটা এখনও বেঁচে আছে। সকাল 7টা ব্যাংকের থেকে পাঠানো অনন্যা রায়ের অ্যাকাউন্টের লাস্ট ট্রানজ্যাকশন ডিটেলস বিজয়ের ল্যাপটপ স্ক্রিনে জ্বলজ্বল করছে। বিজয় যা ভেবেছিল ঠিক তাই ঘটেছে। 25শে জুন রাত 9:40 চন্দননগর স্টেশনের ভেতরের একটি এটিএম থেকে অনন্যার কার্ড ব্যবহার করে 10,000 টাকা তোলা হয়েছে। 26শে জুন সকালে ব্যান্ডেল স্টেশনের এটিএম থেকে তোলা হয়েছে আরও 10,000 টাকা। আর 27শে জুন বিকেল 4টে অর্থাৎ ঝাড়খণ্ড বর্ডারে 20 লক্ষ টাকা হ্যান্ডওভার হওয়ার ঠিক কয়েক ঘন্টা আগে বর্ধমান স্টেশনের একটি এটিএম থেকে আবার টাকা তোলা হয়েছে। বিজয় ল্যাপটপটা বন্ধ করে সোমনাথ চ্যাটার্জির দিকে তাকালো। খুনি এই 3 দিন ধরে অনন্যার মা বাবার ঠিক আশেপাশে ঘুরছিল চ্যাটার্জি। বিকাশ সামন্ত একা ছিল না। সৌমেনবাবু যখন ঘরে রাখা জমি বিক্রির 20 লক্ষ টাকা ক্যাশ ব্যাগে ভরে বিকাশের নির্দেশ মতো হাইওয়েতে ছুটছিলেন, বিকাশ সামন্ত তখন নিজের গাড়ির ডিকিতে অনন্যার কাটা বডি নিয়ে ঠিক তাদের পেছনে পেছনে বা সমান্তরাল হাইওয়ে দিয়ে আসছিল। সকাল 5:30 চন্দননগর থানার কনফারেন্স রুমের দরজা ঠেলে
ঝড়ের গতিতে ভেতরে ঢুকলেন অনন্যার বাবা সৌমেন রায়। ওনার পেছনে ওনার স্ত্রী মীনাক্ষী দেবী। 3 দিন ধরে মেয়ের নিখোঁজ হওয়া এবং ওনাদের হাইওয়েতে চক্কর কাটানো, সব মিলিয়ে ওনারা মানসিক ও শারীরিকভাবে সম্পূর্ণ বিধ্বস্ত। কি করছেন আপনারা এখানে বসে? টেবিল চাপড়ে চিৎকার করে উঠলেন সৌমেন বাবু। ওনার গলা কাঁপছিল। 3 দিন ধরে আমার মেয়েটার কোনো খোঁজ নেই, আর আপনারা পুলিশরা এখানে ফাইল ঘাটছেন। 20 লক্ষ টাকা দিয়েও আমি আমার মেয়েকে ফেরত পেলাম না কেন? ও কি আর বাড়ি ফিরবে না? বিজয় চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে সৌমেন বাবুর কাঁধে হাত রাখল। সৌমেনবাবু নিজেকে একটু শক্ত করুন। ওই কিডন্যাপারটার সাথে আপনার শেষবার কখন আর কিভাবে যোগাযোগ হয়েছিল সেটা একদম ঠান্ডা মাথায় আমাকে বলুন। টাকাটা দেওয়ার সময় ঠিক কি ঘটেছিল, প্রতিটি ডিটেল এখন আমাদের জন্য জরুরি। সৌমেন বাবু একটা চেয়ারে থপ করে বসে পড়ে কপালে হাত দিলেন। ওনার গলাটা কান্নায় বুঝে আসছিল। পরশু রাতে যখন ঝাড়খণ্ড বর্ডারে ওই ফাঁকা হাইওয়েতে ও যেভাবে বলেছিল সেইভাবে টাকাটা দিতে গেলাম। ওরা আগে থেকেই ফোনে কড়া ইনস্ট্রাকশন দিয়ে রেখেছিল যে আমাদের গাড়ি কোনোভাবেই থামানো চলবে না। বিজয় সোমনাথের দিক থেকে চোখ ফিরিয়ে সৌমেন বাবুর দিকে তাকালো। তাহলে টাকাটা দিলেন কিভাবে? স্যার, ফ্লাইওভারের মুখটায় পৌঁছাতেই দেখি একটা কালো রঙের মিনি লরি আমাদের ঠিক সামনে একদম ধীর গতিতে এগোচ্ছে। লরিটার পেছনের ডালাটা সামান্য খোলা ছিল। ওপর থেকে অনন্যার ফোন দিয়ে ওই লোকটা ওপাশ থেকে চিৎকার করে বলল, স্পিড কমান। আর চলন্ত গাড়ি থেকেই পেছনের ডালার ফাঁক দিয়ে ব্যাগটা ভেতরে ছুঁড়ে ফেলে দিন। আমি আমার মেয়ের জীবনের জন্য ওই জমি বিক্রির 20 লক্ষ টাকার ক্যাশ ব্যাগটা টিপ করে ওই চলন্ত লরির পেছনে ঢিল দিয়ে ফেলে দিলাম। ব্যাগটা ভেতরে পড়তেই আচমকা দানবের মতো স্পিড বাড়িয়ে অন্ধকারের মধ্যে হাওয়া হয়ে গেল। তার ঠিক 2 মিনিট পর অনন্যার ফোন থেকে একটা মেসেজ এলো, টাকা পেয়ে গেছি, মেয়ে সকালে বাড়ি ফিরবে। ব্যাস, তারপর থেকে ফোনটা বন্ধ। আমি তো জানতাম না স্যার ওই লরির ভেতরে কে ছিল। বিজয় সোমনাথ চ্যাটার্জির দিকে তাকিয়ে একটা অর্থপূর্ণ দৃষ্টি বিনিময় করল। সৌমেনবাবু না জানলেও বিজয়ের মাথায় তখন রয়্যাল ট্রাভেলসের ম্যানেজার বিকাশ সামন্তর ছবিটা ঘুরছে। বিজয় মীনাক্ষী দেবীর এই আকুতি শুনে মনে মনে শিউরে উঠল। সে সোমনাথ চ্যাটার্জিকে বলল ওনাদের একটু পাশের ঘরে নিয়ে গিয়ে জল খাওয়াতে। সৌমেনবাবুরা ঘর থেকে বেরোতেই বিজয়ের চোয়াল শক্ত হয়ে গেল। ছকটা বুঝতে পারছেন সোমনাথ চ্যাটার্জি? বিকাশ সামন্ত কোনো সাধারণ লটারি প্রতারক নয়। সে আগে থেকে জানতো সৌমেনবাবুর ঘরে জমি বিক্রির 20 লক্ষ টাকা ক্যাশ রাখা আছে। সে নিজেই অনন্যাকে দিয়ে ওই টাকা ক্যাশ তোলানোর ব্যবস্থা করেছিল, যাতে পরে ব্ল্যাকমেইল করে সেটা হাতানো যায়। আর 25 তারিখ অনন্যাকে এটিএম কার্ড আর চেক সহ অফিসে ডেকেছিল স্রেফ একটা ট্র্যাপে ফেলার জন্য। কিন্তু স্যার, অফিসে ঢোকার পরেই মেয়েটা গায়েব হয়ে গেল আর ওনার ফোন থেকে 20 লক্ষ টাকার মুক্তিপণ চাওয়া হলো। এর মানে বিকাশ মেয়েটাকে আটকে রেখে এই বিপুল টাকাটা আদায় করেছে? না সোমনাথ চ্যাটার্জি, না, আমার খটকা অন্য জায়গায়। অনন্যা নিখোঁজ হলো 25 তারিখ বিকেলে, আর সৌমেনবাবুদের হাইওয়েতে ছোটানো হলো 26 আর 27 তারিখ ধরে। বিকাশ যদি মেয়েটাকে আটকে রেখেই টাকা আদায় করতে চাইতো, তবে অনন্যাকে চন্দননগরের আশেপাশে কোথাও লুকিয়ে রাখত। কিন্তু আমাদের সিসিটিভি টিম চন্দননগর স্টেশনের ওই গলির আশেপাশের কোনো ফুটেজেই 25 তারিখ সন্ধ্যার পর অনন্যাকে জ্যান্ত অবস্থায় বেরোতে দেখেনি। অথচ বিজয় ল্যাপটপের দিকে আঙুল নির্দেশ করল। এই যে এই ব্যাংকের এই স্টেটমেন্টটা দেখুন। 25 তারিখ রাত 9:45 চন্দননগর স্টেশনের ভেতরে এটিএম থেকে অনন্যার কার্ড দিয়ে প্রথম 10,000 টাকা তোলা হয়েছে। তখন বিকাশ অনন্যার ফোন থেকে সৌমেনবাবুকে মেসেজ পাঠাচ্ছে যে মেয়ে জ্যান্ত আছে। 26 তারিখ সকালে আবার ব্যান্ডেল স্টেশনের এটিএম থেকে টাকা উঠছে। তা বিকাশকে এতটাই বোকা যে একটা জ্যান্ত মেয়েকে গাড়িতে আটকে রেখে তাকে দিয়ে জবরদস্তি এটিএম এর পিন লিখিয়ে নিয়ে নিজেই এভাবে প্রকাশ্য স্টেশনের এটিএম এ টাকা তুলতে যাবে। এতে তো ওর ধরা পড়ার চান্স সবচেয়ে বেশি। বিজয় উঠে দাঁড়িয়ে নিজের রিভলভারটা চেক করে কোমরে গুঁজল। বিকাশ সামন্ত কোনো সাধারণ চাল চালেনি সোমনাথ চ্যাটার্জি। অনন্যা হয়তো 25 তারিখ বিকাশের অফিসে গিয়ে কোনো মারাত্মক সত্য জেনে ফেলেছিল, যার জন্য বিকাশ আর রিস্ক নেয়নি।
তাই আমাদের প্রথম কাজ হলো বিকাশ সামন্তর খলিশানির ওই ভাড়া বাড়িটা রেড করা। ও পালানোর আগে ওর ঘর থেকে কোনো ক্লু আমাদের পেতেই হবে। চলুন। সকাল 7টা। খলিশানি এলাকায় বিকাশ সামন্তর একটা দোতলা পুরনো বাড়ির একতলা ভাড়া ঘরের তালা ভেঙে ভেতরে ঢুকলো চন্দননগর থানার টিম। ঘরটা ছন্ন ছাড়া, আলমারির পাল্লা খোলা, জামা কাপড় মেঝেতে ছড়ানো। স্পষ্ট বোঝা যাচ্ছে লোকটা তাড়াহুড়ো করে দরকারি জিনিসপত্র গুটিয়ে পালিয়েছে। কনস্টেবলরা যখন ঘরের ভেতরে তল্লাশি চালাচ্ছে, বিজয় তখন দেওয়ালে টাঙানো একটা ছবির সামনে গিয়ে দাঁড়ালো। বিকাশ সামন্তর একটা বাঁধানো ছবি হাতে, একটা দামি ঘড়ি, চোখে কালো চশমা। কিন্তু বিজয়ের চোখ গেল ছবির ব্যাকগ্রাউন্ডের দিকে। ওটা কোনো সাধারণ ট্রাভেল এজেন্সির অফিস নয়। ছবির পেছনে একটা বড় কালো রঙের বিলাসবহুল স্করপিও গাড়ি দাঁড়িয়ে আছে, যার নাম্বার প্লেটটা অর্ধেক ঢাকা। স্যার, এদিকে আসুন। বাথরুমের দিক থেকে সোমনাথ চ্যাটার্জির গলা ভেসে এলো। বিজয় দ্রুত বাথরুমের দিকে এগিয়ে গেল। বাথরুমের দরজার পাশে একটা প্লাস্টিকের বালতি উল্টে রাখা আছে, আর তার ঠিক নিচে মেঝের কোনায় পড়ে রয়েছে একটা ছেঁড়া ট্রাভেল ব্যাগ। ব্যাগটার গায়ে একটা স্টিকার লাগানো, লরেন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, বর্ধমান। চন্দননগরের রয়্যাল ট্রাভেলসের মালিকের ঘরে বর্ধমানের অন্য একটা ট্রাভেল এজেন্সির ব্যাগ কি করছে? বিজয় নিচু হয়ে ব্যাগটা তুলতেই সেটার ভেতর থেকে একটা ছোট ডায়েরি আর একটা ছেঁড়া কাগজ মেঝেতে পড়ে গেল। কাগজটা তুলে নিতেই বিজয়ের চোখ শুরু হয়ে গেল। ওটা একটা গাড়ির রেন্টাল স্লিপ, যা বর্ধমানের একটা লোকাল গ্যারেজ থেকে নেওয়া হয়েছে। ডেট লেখা 24শে জুন, অর্থাৎ অনন্যা নিখোঁজ হওয়ার ঠিক আগের দিন। চ্যাটার্জি, বিকাশ সামন্ত একাই খেলা খেলছে না। ও চন্দননগরে বসে চাল বিছিয়েছিল ঠিকই, কিন্তু ওর এই অপারেশনের রুটটা অনেক দূরে বিস্তৃত। এই রেন্টাল স্লিপ আর ডায়েরিটাই আমাদের পরবর্তী সূত্র। ঠিক তখনই বিজয়ের ফোনের রিংটোনটা এই নিস্তব্ধ ঘরে তীব্রভাবে বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠছে ব্যান্ডেল জিআরপি অফিসের নাম্বার। বিজয় ফোনটা কানে নিতেই ওপার থেকে রেল পুলিশের ওসির উত্তেজিত গলা ভেসে এলো। হ্যালো বিজয়বাবু, চন্দননগর থানার ওই অনন্যা রায়ের মিসিং কেসটা আপনি হ্যান্ডেল করছেন? আগে হ্যাঁ, কি ব্যাপার বলুন। বিজয়ের বুকটা অজানা আশঙ্কায় ধক করে উঠল। ব্যান্ডেল স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে টাউন লাইনের একটা লোকাল ট্রেনের ফাঁকা 3rd ক্লাস কামরার সিটের তলা থেকে একটা পরিত্যক্ত চটের ব্যাগ উদ্ধার হয়েছে স্যার। রেলের সাফাই কর্মীরা ওটা বের করতেই ভেতরে একটা মারাত্মক জিনিস পাওয়া গেছে। কি পাওয়া গিয়েছে? এটা মানুষের ডান হাত স্যার, কোনোই থেকে কাটা, আর ওটার তর্জনীতে একটা পুরনো কাটার দাগ স্পষ্ট দেখা যাচ্ছে। আমাদের সন্দেহ এটা কোনো তরুণীর হাত। ব্যান্ডেল জিআরপি অফিসের ভেতরের বাতাসটা বরফের মতো ঠান্ডা। টেবিলের ওপর রাখা স্টিলের ট্রের দিকে তাকিয়ে বিজয় আর সাব ইন্সপেক্টর চ্যাটার্জি দুজনেই স্তব্ধ। বরফ চাপা দেওয়া সেই কাটা হাতটার তর্জনীতে একটা পুরনো ক্ষতের দাগ স্পষ্ট। স্যার, অনন্যার মা বলেছিল অনন্যার ডান হাতের তর্জনীতে এই দাগটা ছিল। তার মানে মেয়েটা আর বেঁচে নেই। 26 তারিখ রাতেই ও শেষ। বিজয় কোনো কথা বলল না। সে পকেট থেকে ম্যাগনিফাইং গ্লাসটা বের করে কাটা অংশের চামড়া আর হাড়ের খাঁজটা ভালো করে দেখল। ওনার চল শক্ত হয়ে উঠল। চ্যাটার্জি, ডাক্তার সুমিতকে ডাকুন। ব্লাড স্যাম্পল আর ডিএনএ টেস্টের জন্য এটা এখনই চন্দননগর হসপিটালের মর্গে পাঠাতে হবে। বিজয় সোজা হয়ে দাঁড়িয়ে বলল। ওনার গলায় একটা অদ্ভুত কাঠিন্য। কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছেন? এই হাতটা ধারালো কোনো অস্ত্র বা করাত দিয়ে খুব নিখুঁতভাবে কাটা হয়েছে। কোন ছটফট করা জ্যান্ত মানুষের হাত এভাবে কাটা সম্ভব নয়। অর্থাৎ খুনটা প্রথমে করা হয়েছে, তারপর বডি ডিসপোজ করার জন্য এই নৃশংসতা। কিন্তু স্যার, এই হাতটা চন্দননগর থেকে ব্যান্ডেল লোকাল ট্রেনের কামরায় এলো কি করে? বিকাশ তো পরশু রাতে ঝাড়খণ্ড বর্ডারের সৌমেনবাবুর থেকে 20 লক্ষ টাকা ক্যাশ নিল। ও কি টাকা নেওয়ার পর ট্রেনে করে পালাচ্ছিল? বিজয় ট্রের পাশ থেকে সরে এসে জানলার বাইরে তাকালো। চন্দননগর আর ব্যান্ডেলের দূরত্ব বেশি নয়। না চ্যাটার্জি, না। বিকাশ সামন্ত চন্দননগরের লোক, আর ও খুব ভালো করেই জানে যে অনন্যা নিখোঁজ হওয়ার পর পুলিশ সবার আগে ওকেই খুঁজবে। তাই ও নিজেকে বাঁচাতে এবং আমাদের বিভ্রান্ত করতে
একটা মাস্টার প্ল্যান বানিয়েছিল। ভেবে দেখুন, 25 তারিখ বিকেল থেকে অনন্যা নিখোঁজ, আর 26-27 তারিখ ধরে সৌমেন বাবুদের ফোনে মেসেজ পাঠিয়ে বর্ধমান, বহরমপুর, ঝাড়খণ্ড ছোটানো হলো। অথচ অনন্যার কার্ড দিয়ে প্রথম টাকাটা তোলা হলো চন্দননগর স্টেশন থেকে, আর এই হাতটা পাওয়া গেল ব্যান্ডেল লোকালে। এর মানেটা কি? সোমনাথ চ্যাটার্জি কিছু বলার আগেই বিজয় নিজেই উত্তর দিল। এর মানে বিকাশ যখন অনন্যার মা বাবাকে হাইওয়েতে খেলিয়ে বেড়াচ্ছিল, ঠিক তখনই ও বা ওর কোনো বিশ্বস্ত লোক এই লোকাল ট্রেনের রুট ব্যবহার করে অনন্যার বডির অংশগুলো আলাদা আলাদা জায়গায় ছড়াতে শুরু করেছিল, যাতে পুলিশ হাইওয়ের দিকে দৌড়ায় আর বডিটা লোকাল ট্রেনের লাইনে বা অন্য কোথাও পড়ে পচে নষ্ট হয়ে যায়। কিন্তু বিকাশ একটা ভুল করেছে। কি ভুল স্যার? বিজয় পকেট থেকে খলিশানির ঘর থেকে পাওয়া সেই বর্ধমানের রেন্টাল স্লিপ আর ছেঁড়া ডায়েরির পাতাটা বের করলো। এই যে 24শে জুনের রেন্টাল স্লিপ। অনন্যা নিখোঁজ হওয়ার ঠিক আগের দিন বিকাশ বর্ধমানের একটা গ্যারাজ থেকে কোনো গাড়ি বুক করেছিল, আর এই ডায়েরির পাতায় একটা ফোন নাম্বার লেখা আছে, যার পাশে লেখা লরেন ট্যুরস বর্ধমান। আমাদের এখন চন্দননগরে সময় নষ্ট করলে চলবে না। বিকাশ এই মুহূর্তে বর্ধমানের কোনো সেফ হাউসে বা ওই এজেন্সির আড়ালে লুকিয়ে আছে, ওখানেই ও টাকাটা রেখেছে। দুপুর 1টা। আকাশ ভেঙে চন্দননগরে বৃষ্টি নেমেছে। বিজয় থানায় ফিরতেই দেখল সৌমেনবাবু আর মীনাক্ষী দেবী ওয়ানরুমে বসে আছে। মীনাক্ষী দেবীর মাথাটা সৌমেনবাবুর কাঁধে হেলে পড়েছে, উনি ওষুধ খেয়ে ঝিমোচ্ছেন। সৌমেনবাবুর চোখ দুটো লাল, ওনার চুলে হাত বুলোচ্ছেন। বিজয়কে ঢুকতে দেখেই সৌমেনবাবু উঠে দাঁড়ালেন। বিজয়বাবু, ব্যান্ডেল স্টেশনে নাকি একটা, আমি লোকমুখে শুনলাম, ওটা কি আমার অনন্যার? বিজয় সৌমেনবাবুর চোখের দিকে তাকাতে পারল না। একজন বাবার এই অসহায় প্রশ্নের উত্তর দেওয়া যে কতটা কঠিন তা ওনার চেয়ে ভালো কেউ জানে না। আমি আপনাদের কথা দিচ্ছি, আজ সূর্যাস্তের আগে আমি ওই বিকাশ সামন্তকে খাঁচায় পড়ব। চ্যাটার্জি, সিভিল ড্রেসে 4 জন কনস্টেবলকে রেডি করুন, আমরা এখনই বর্ধমান রওনা হচ্ছি। সৌমেনবাবু, আপনারা থানায় আমাদের ডিউটি অফিসারের তত্ত্বাবধানে থাকুন। কোনো নতুন মেসেজ বা ফোন এলে তখনই আমাকে জানাবেন, কেমন? বিকেল 4টে। বর্ধমান স্টেশন রোডের একটা ঘিঞ্জি গলির মোড়ে চন্দননগর থানার সাদা সুমো গাড়িটা এসে থামল। বিজয় আর সোমনাথ চ্যাটার্জি ছাতা মাথায় দিয়ে গাড়ি থেকে নামলেন। চারপাশের দোকানপাটের সাইনবোর্ডগুলো দেখতে দেখতে ওনারা এগোচ্ছিলেন। কিছুটা যাওয়ার পর বাঁদিকের একটা পুরনো 3তলা বিল্ডিংয়ের নিচে ওনারা দেখতে পেলেন একটা বড় নীল রঙের গ্লো সাইনবোর্ড, লরেন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। কাঁচের স্বয়ংক্রিয় দরজার ওপাশে ভেতরে কয়েকজন কর্মচারী কম্পিউটারে কাজ করছেন। ওনাদের অফিসের ভেতরে কোনো শোরগোল নেই, সব শান্ত। বিজয় সোমনাথ চ্যাটার্জিকে বাইরে পজিশন নিতে বলে নিজে একাই ভেতরে ঢুকল। ওনার পরনে একটা সাধারণ শার্ট আর জিন্স, কোমরের রিভলভারটা জ্যাকেটের নিচে ঢাকা। ভেতরে ঢুকতেই একজন রিসেপশনিস্ট মেয়ে এগিয়ে এলো। ইয়েস স্যার, বলুন, কোথাও যাওয়ার বুকিং করবেন? আমি বুকিং করতে আসিনি, আমি চন্দননগরের রয়্যাল ট্রাভেলসের বিকাশ সামন্তর খোঁজে এসেছি। ওনার পার্টনার আমাকে ওনার খোঁজে এখানে পাঠালেন আর কি। বিকাশের নাম শুনতেই মেয়েটার মুখের অভিব্যক্তি এক মুহূর্তের জন্য বদলে গেল। বিকাশ দা, ও তো এখানে বসেন না, ও তো চন্দননগর ব্রাঞ্চ দেখেন। হ্যাঁ, আমি জানিও চন্দননগরে থাকে, কিন্তু পরশু রাত থেকে চন্দননগরের অফিস বন্ধ, আর বিকাশবাবু ওনার কালো স্করপিও গাড়িটা নিয়ে এই বর্ধমান রুটে এসেছেন। ওনার সাথে আমার একটা জরুরি 20 লক্ষ টাকার লেনদেন আছে, তো তাও কোথায় আছে বলো, নইলে সমস্যা হবে আর কি। মেয়েটা ভয় পেয়ে পেছনের দিকে একটা কেবিনে তাকালো। সেই কেবিনের দরজায় লেখা রয়েছে ম্যানেজার। ঠিক তখনই সেই কেবিনের দরজাটা খুলে গেল। ভেতর থেকে মাঝবয়সী চশমা পরা এক ভদ্রলোক তড়িঘড়ি বের হচ্ছিলেন। ওনার হাতে একটা ভারী কালো ট্রাভেল ব্যাগ। বিজয়কে কাউন্টারে দাঁড়িয়ে থাকতে দেখেই লোকটা থমকে দাঁড়ালো। তারপর চট করে ঘুরে পেছনের আপৎকালীন দরজা দিয়ে বেরোনোর চেষ্টা করল। চ্যাটার্জি, পেছনের গলিটা লক করুন। বিজয় চেঁচিয়ে উঠে কেবিনের দিকে দৌড় দিল।
কাঁচের দরজা ঠেলে বিজয় যখন পেছনের অন্ধকার গলিতে বেরোলো, তখন দেখলো লোকটা বৃষ্টির মধ্যে চটের ব্যাগটা আঁকড়ে ধরে গলির মোড়ে দাঁড়িয়ে থাকা একটা কালো স্করপিও গাড়ির দিকে ছুটছে। বিজয় পকেট থেকে রিভলভার বের করে শূন্যে তাক করল। আর এক পাও এগোবেন না, নইলে গুলি চালিয়ে দেব। বৃষ্টির মাঝেই লোকটার গাড়ির হ্যান্ডেলটা ধরেও থমকে গেল। সোমনাথ চ্যাটার্জি আর দুজন কনস্টেবল গলির ওপার থেকে এসে ওনাকে ঘিরে ফেলেছে। লোকটার হাতের ব্যাগটা কাদার ওপরে ছিটকে পড়ে গেল, আর ওটার চেনটা সামান্য খুলে যেতেই ভেতর থেকে বেরিয়ে এলো থোকা থোকা 500 টাকার নোটের বান্ডিল। বিজয় লোকটার সামনে গিয়ে ওনার জ্যাকেটের কলারটা চেপে ধরল। বিকাশ সামন্ত কোথায়? তুই কে? আমি আমি বিকাশ নই স্যার, আমি এই ট্রাভেলসের ম্যানেজার সুব্রত। বিকাশ আমাকে এই টাকাটা এখানে রাখতে দিয়েছিল। বিজয় সুব্রতর কলারটা আরো জোরে মুচড়ে ধরল। ওনার চোখ দুটো রাগে জ্বলছে। নাটক করবি না। বিকাশ কোথায় লুকিয়ে আছে বল, নইলে হাইওয়ের বুকেই তোকে আমি শেষ করে দেব। বর্ধমান স্টেশন রোডের সেই নিঝুম অন্ধকার গলিতে বৃষ্টির শব্দ আরও জোরালো হয়েছে। সুমোর বনেট আছড়ে পড়ছে বড় বড় জলের ফোঁটা। সাব ইন্সপেক্টর চ্যাটার্জি আর কনস্টেবলেরা লরেন ট্যুরসের ম্যানেজার সুব্রতকে শক্ত করে চেপে ধরেছে। সুব্রতর পা কাঁপছে, আর কাদার ওপর পড়ে থাকা ওনার সেই কালো ট্রাভেল ব্যাগের চেন থেকে উঁকি মারছে থোকা থোকা 500 টাকার নোট, যা সৌমেনবাবু নিজের জমি বিক্রি করে মেয়ের প্রাণের বদলে ঝাড়খণ্ড বর্ডারে ফেলে এসেছিলেন। বিজয় সুব্রতর জ্যাকেটের কলারটা আরও এক ম্যাচ মুচড়ে ধরে ওনার মুখের সামনে নিজের রিভলভারটা তুলে ধরল। বিজয়ের চোখ দুটো রাগে শান্ত কিন্তু ভয়ঙ্কর দেখাচ্ছে। শেষবারের মতো জিজ্ঞেস করছি সুব্রত, নাটক বন্ধ কর। চন্দননগরের বিকাশ সামন্ত একাই 20 লক্ষ টাকা হাতানোর ছক কষেনি। বিকাশ কোথায় আর অনন্যা রায়কে কিভাবে কোথায় মেরেছিস বল। স্যার স্যার মারবেন না স্যার। স্যার আমি কিছু জানি না। বিকাশা এই ট্রাভেলস এজেন্সির আসল মালিক, ডান হাত। চন্দননগরের অফিসটা তো জাস্ট একটা টোপ ছিল স্যার। বিজয়ের হাতটা একটু আলকা হলো, কিন্তু রিভলভারটা ওনার কপালেই ঠেকে রইল। আসল মালিক মানে কার কথা বলছিস? আমাদের বড় স্যার, বর্ধমানের ওই লরেন ট্যুরিজের মেইন প্রোপাইটার বিকাশ দা 25 তারিখ রাতে ওই মেয়েটাকে কিডন্যাপ করে মিথ্যে কথা বলে, আর তারপর 26 তারিখ চন্দননগরের বাথরুমে ওকে শেষ করে বডি পার্টসগুলো গাড়ির টিকিতে ভরে সোজা এখান থেকে চলে এসেছিল। তারপর বড় স্যারের নির্দেশে 26 আর 27 তারিখ মেয়েটার ফোন থেকে ওর বাবাকে মেসেজ পাঠিয়ে হাইওয়েতে ছোটানো হচ্ছিল। গতকাল রাতে বিকাশদা যখন ঝাড়খণ্ড বর্ডার থেকে টাকাটা নিয়ে ফিরল, তখন বড় স্যার নিজের ভাগে 10 লাখ টাকা রেখে বাকি 10 লাখ বিকাশদাকে দিয়ে বললেন কিছুদিনের জন্য নেপাল বর্ডার কেটে পড়তে। সোমনাথ চ্যাটার্জি ব্যাগটা কুড়িয়ে নিয়ে টাকার বান্ডিলগুলো দেখতে দেখতে বললেন, তাহলে এই ব্যাগে পুরো 20 লক্ষ টাকাই আছে কেন? আর বিকাশ এখন কোথায়? স্যার বিকাশদা বড় স্যারকে ধোকা দিয়ে পুরো 20 লাখ টাকায় নিজে নিয়ে পালিয়ে যাচ্ছিল। ও ভেবেছিল স্যার জানতেই পারবে না, কিন্তু স্যার টের পেয়ে যান। আর দুপুরে বিকাশদা যখন এই অফিসে নিজের স্করপিও গাড়িটা নিয়ে টাকাটা এই ব্যাগে ভরে পালাচ্ছিল, ঠিক তখনই বড় স্যার পাঠানো লোক ওকে আটকে দেয়। ওনারা বিকাশদাকে তুলে নিয়ে গেছে স্যার। বিজয়ের চল শক্ত হয়ে উঠল। কোথায় নিয়ে গেছে বিকাশকে? আর অনন্যার বডির ছোট বড় বাকি অংশগুলো কোথায়? বিকাশদাকে বড় স্যারের ওই চামড়া গুদামের ভেতরে একটা গোপন ঘরে আটকে রাখা হয়েছে স্যার। টাকাটা উদ্ধার করার জন্য ওনাকে মারধর করা হচ্ছে। আর অনন্যার বডির বাকি অংশগুলো। সুব্রত ঢোক গিলে পেছনের কাদা লেপা কালো স্করপিও গাড়িটার দিকে আঙুল দেখালো। বিকাশদার বডির বাকি পার্টসগুলো ওই গাড়ির ডিকিতেই আইস বক্সের ভেতর রেখে দিয়েছিল, যাতে পালাভার পথে নেপাল বর্ডারের দিকে কোনো হাইওয়েতে ফেলে দিতে পারে। ওটা এখন ওই গাড়ির ডিকিতেই আছে স্যার। বিজয় এক মুহূর্ত সময় নষ্ট না করে সোমনাথ চ্যাটার্জির দিকে তাকালো। চ্যাটার্জি, এখনই যাবি নিয়ে স্করপিওর ডিকিটা খুলুন। আর সুব্রত, সোজা গাড়িতে ওঠ। তোদের ওই বড় স্যারের চামড়া গুদামের দিকে আমাদের নিয়ে চল। আজ এই চক্রের মেইন মাথাকে আমি নিজের হাতে ধরতে চাই। ঝমঝমিয়ে নামা বৃষ্টির শব্দকে ছাপিয়ে সোমনাথ চ্যাটার্জির হাতের টর্চের আলোটা গিয়ে পড়ল স্করপিও গাড়ির পেছনের দিকের ওপর। গাড়িটার চাবি সুব্রতর পকেট থেকেই উদ্ধার হয়েছিল।
সোমনাথ চ্যাটার্জি যখন কাঁপা হাতে ডিকির লকটা খুললেন, তখন গাড়ির ভেতরে ঠান্ডা ফিনাইল আর কাঁচা চামড়ার একটা তীব্র গন্ধ বাতাসে ছড়িয়ে পড়ল। বিজয় সুব্রতর কলারটা ধরে ডিকির সামনে এনে দাঁড় করালো। ডিকির ভেতরে রাখা একটা বড় থার্মোকলের আইস বক্স। সোমনাথ চ্যাটার্জি আইস বক্সের ঢাকনা সরাতেই দেখা গেল ভেতরে প্রচুর বরফের টুকরোর মাঝখানে একটা বড় প্লাস্টিকের প্যাকেট ক্রাইম সিন ব্যাগের মতো করে মোড়ানো। সেই প্যাকেটের এক কোণ থেকে বেরিয়ে রয়েছে হলদে সুতির কাপড়ের একটা অংশ, যেটার ওপর ছোট ছোট সুতোর কাজ করা। অনন্যার সেই কুর্তি যার বর্ণনা ওর বাবা মা দিয়েছিল। বাকি অংশগুলো এখানেই আছে স্যার। বিকাশদা এগুলোকে ডিসপোজ করার সময় পাননি। বিজয় এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করল। চন্দননগরের সেই কলেজ পড়ুয়া মেয়েটা যে ইউকে যাওয়ার স্বপ্ন দেখেছিল, তার শেষ চিহ্নটুকু এই গাড়ির ডিকিতে বরফ চাপা পড়ে আছে। বিজয়ের চোয়াল শক্ত হয়ে উঠল। চ্যাটার্জি, লোকাল পুলিশকে ফোন করে এই গাড়ি আর বডি পার্টসগুলো সিকিউর করতে বলো, আর সুব্রতকে গাড়ির মাঝখানে বসাও। সুব্রত, এবার সোজা পথ দেখাও। তা তোদের ওই বড় স্যারের চামড়া গুদামটা এখান থেকে ঠিক কত দূর? বেশি দূর নয় স্যার। স্টেশন রোড পার হয়ে হাইওয়ের দিকে যে খালের ধারটা দেখা গেছে, ওইখানেই ওনার একটা পুরানো বন্ধ চামড়ার গুদাম আছে। ওইখানেই বিকাশদাকে আটকে রাখা হয়েছে। রাত তখন 1:45। বৃষ্টির তীব্রতা আরও বেড়েছে, যেন আকাশটাই ভেঙে পড়বে বর্ধমানের বুকে। চন্দননগর থানার সুমো গাড়িটা হেডলাইটের আলোয় জলমগ্ন রাস্তা কেটে এগিয়ে চলল। সুব্রতর নির্দেশ মতো গাড়িটা মেন রোড ছেড়ে একটা শুনশান অন্ধকার কাঁচা রাস্তায় ঢুকল। দুপাশে বড় বড় ঝোপ আর দূরে কয়েকটা বন্ধ কারখানা। কিছুটা যাওয়ার পর একটা মস্ত পুরনো পাঁচিল ঘেরা লোহার গেটের সামনে এসে সুমোটা থামল। গেটের ওপর কোনো সাইনবোর্ড নেই। ভেতরের একটা জংধরা টিনের চালের ওপর বৃষ্টির জল পড়ার বিকট শব্দ হচ্ছে। গুদামের ভেতর থেকে একটা টিমটিমে হলদে আলো বাইরে এসে পড়ছে। বিজয় গাড়ি থেকে নামার আগে সোমনাথ চ্যাটার্জি এবং বাকি 3 কনস্টেবলকে ইশারায় গাড়ি থেকে নামতে পড়ল। ওনারা সবাই সিভিল ড্রেসে আছে, কিন্তু প্রত্যেকের হাত চলে গেছে কোমরের হোলস্টারে। চ্যাটার্জি শোনো, আকাশ পেছনের পাঁচিলটা দিয়ে ভেতরে ঢুকবে। হ্যাঁ, হরেন গেটের ডান দিকটা কভার করো। আমি আর চ্যাটার্জি সুব্রতকে সামনে রেখে মেইন দরজা দিয়ে ঢুকছি। কোনো তাড়াহুড়ো নয়, ওকে? সাইলেন্ট অপারেশন। সুব্রতকে সামনে ঠেলে বিজয় লোহার গেটটা আলতো করে ধাক্কা দিল। গেটটা খোলাই ছিল। ভেতরে ঢুকতেই নাকে এলো পচা চামড়া আর রাসায়নিকের কড়া গন্ধ। গুদামের মেঝেতে বড় বড় কাঠের ড্রাজু আর লোহার খাঁচা ছড়ানো। ঠিক তখনই গুদামের একদম ভেতরের একটা ঘর থেকে একটা চিৎকার আর ভারী লাঠির আঘাতের শব্দ ভেসে এলো। বল বল, বাকি 10 লাখ টাকা কোথায় লুকিয়েছিস? সুব্রত একা ওটা নিয়ে পালাতে পারে না। তোরা দুজন মিলে স্যারকে ঠকাতে চেয়েছিস, তাই না? তারপরে একটা দুর্বল চেনা গলার গোঙানি শোনা গেল। আহ 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 আমি আমি সত্যি বলছি, এই টাকাটা সুব্রতর ব্যাগে ছিল, আমি নিইনি। বিজয় সোমনাথ চ্যাটার্জির দিকে তাকালো। ওটা ওটা কার গলা? বিজয় সুব্রতকে এক কোণে কনস্টেবলের পাহারায় বসিয়ে রেখে নিজে নিঃশব্দে ভেতরের ঘরের দরজার দিকে এগোলো। দরজার পাল্লাটা সামান্য ফাঁক করা। ভেতরের দৃশ্যটা দেখে বিজয়ের চোখ দুটো সরু হয়ে গেল। ঘরের মাঝখানে একটা কাঠের চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় বসে আছে বিকাশ সামন্ত। ওনার সারা মুখে রক্ত ভেসে যাচ্ছে, শার্টটা ছেঁড়া। আর ওনার সামনে দাঁড়িয়ে আছে 2জন হাড়গিলে চেহারার লোক, যাদের হাতে লোহার রড। কিন্তু ঘরের কোনায় একটা পুরনো সোফায় বসে শান্ত মনে দামি সিগারেট টানছেন একজন মাঝবয়সী ভদ্রলোক। পরনে সাদা ধপধপে কুর্তা পাজামা, চোখে সোনালি ফ্রেমের চশমা। ভদ্রলোকের চেহারায় কোনো অপরাধ বোধ নেই, যেন একটা সাধারণ ব্যবসা তদারকি করছেন। সুব্রত এতক্ষণে টাকা নিয়ে নেপাল বর্ডারের দিকে বেরিয়ে গেছে বিকাশ। তুমি ভেবেছিলে আমার চন্দননগরের মালটা তুমি একাই গিলে নেবে? অনন্যা রায়কে মারার বুদ্ধিটা তো আমারই ছিল। মেয়েটা বড্ড বেশি বাড়াবাড়ি করছিল, কিন্তু টাকাটা তো আমার পাওয়ার কথা ছিল। বিজয় আর এক মুহূর্ত অপেক্ষা করল না।
সে ডান পা দিয়ে দরজায় একটা সজোরে লাথি মারল। কাঠ ভেঙে দরজাটা দেওয়ালে গিয়ে আছড়ে পড়ল। পুলিশ, হাত ওপরে তোলো সবাই। বিজয়ের চিৎকারে ঘরের ভেতরে 4 জন লোক এক মুহূর্তে স্তব্ধ হয়ে গেল। বিজয়ের রিভলভারের নল তখন সোজা সোফায় বসা সেই চশমা পরা ভদ্রলোকের বুকের দিকে তাক করা। কিন্তু সোফায় বসা সেই চশমা পরা ভদ্রলোক, যিনি এই পুরো অপরাধের মূল মাথা, ওনার ঠোঁটের কোণে হিমশীতল হাসিটা ম্লান হলো না। উনি শান্তভাবে সিগারেটের ছাইটা মেঝেতে ঝেড়ে বিজয় রিভলভারের নলের দিকে তাকালেন। চন্দননগর থানার স্পেশাল অফিসার বিজয় ঘোষ, তাই তো? ভদ্রলোক অত্যন্ত মৃদু এবং মার্জিত গলায় বললেন, যেন কোনো বিজনেস মিটিং চলছে। আই মাস্ট সে, আপনার ডিটেকশন সেন্স বেশ ভালো। বর্ধমানের এই অন্ধকার গলির চামড়া গুদাম পর্যন্ত আপনি এত তাড়াতাড়ি পৌঁছে যাবেন সেটা আমি ভাবিনি। বিজয় এক পা এগিয়ে রিভলভারটা ওনার কপালে ঠেকিয়ে গর্জে উঠল। নাটক বন্ধ করুন, নিজের নামটা বলুন আর হাত দুটো মাথার ওপরে তুলুন। ভদ্রলোক আস্তে আস্তে হাত দুটো ওপরে তুললেন, কিন্তু ওনার চোখে কোনো ভয় নেই। আমার নাম প্রণব মুখার্জি। এই অঞ্চলের মানুষ আমাকে লরেন ট্যুরসের প্রোপাইটার হিসেবেই চেনে। আর আপনি যার কপালে বন্দুক ঠেকিয়ে আছেন অফিসার, সে কোনো ছিঁচকে চোর নয়। এই জেলার বড় বড় রাজনৈতিক মাথাদের সাথে আমার ওঠা বসা। আই ডোন্ট কেয়ার। বিজয় ওনার বাঁ হাতটা টেনে এনে শক্ত করে ধরে হাত করা পড়ালো। পলিটিক্যাল পাওয়ার দেখে অনন্যা রায়ের খুনের কেস ধামা চাপা দেওয়া যাবে না মিস্টার মুখার্জি। আপনার ম্যানেজার সুব্রত অলরেডি 20 লক্ষ টাকা সমেত আমাদের হেফাজতে আছে, আর অনন্যার বাকি বডি পার্টসগুলো আপনারই অফিসের বাইরে রাখা ওই কালো স্করপিও গাড়ির আইস বক্স থেকে উদ্ধার হয়েছে। এই প্রথম প্রণব মুখার্জির মুখের হাসিটা গায়েব হয়ে গেল। উনি এক ঝলক চেয়ারে বাঁধা রক্তাক্ত বিকাশের দিকে তাকালেন, তারপর বিজয়ের দিকে ঘুরে বললেন, বিকাশ তোমাকে সব বলে দিয়েছে, তাই তো? এই অপদার্থটার জন্যই আজ আমার এত বড় নিখুঁত প্ল্যানটা ভেস্তে গেল। ঠিক তখনই চেয়ারে বাঁধা অবস্থায় বিকাশ সামন্ত কাশির সাথে রক্ত উগরে দিয়ে চিৎকার করে উঠল। স্যার, স্যার আমার বাঁচান স্যার, আমি অনন্যাকে মারতে চাইনি, এই প্রণব মুখার্জি আমায় বাধ্য করেছে। বিকাশ, সৌমেনবাবু চন্দননগর মর্গে গিয়ে যে ধড় আর পা শনাক্ত করেছে, আর আজ ব্যান্ডেল লোকালে যে ডান হাতটা পাওয়া গিয়েছে সেটা অনন্যারই। 25শে জুন রাতে চন্দননগরের রয়্যাল ট্রাভেলসের বাথরুমে ঠিক কি ঘটেছিল সত্যিটা বলো এখনই, নইলে কিন্তু মুশকিল আছে। স্যার, 25 তারিখ বিকেলে অনন্যা আমাদের চন্দননগর অফিসে এসেছিল ওর ইউকে যাওয়ার ভিসার ফাইলটা নিয়ে কথা বলতে। ও কোনোভাবে জেনে ফেলেছিল যে আমরা লরেন ট্যুরসের আড়ালে আসলে একটা বড় ইন্টারন্যাশনাল হিউম্যান ট্রাফিকিং মানে নারী পাচারের র্যাকেট চালাই। ও আমাদের ড্রয়ার থেকে কিছু মেয়েদের আসল পাসপোর্ট আর জাল আধার কার্ডের ছবি দেখে ফেলেছিল। অনন্যা হুমকি দেয় যে ও সোজা পুলিশে যাবে। আমি ভয় পেয়ে বর্ধমানে বড় স্যারকে ফোন করি। বড় স্যার আমায় পরিষ্কার অর্ডার দেন, এমন কোনো পরিকল্পনা করতে হবে যেন মেয়েটা নিজেই এসে আমাদের কাছে ধরা দেয়। তারপর সেই জন্য আমরা অনন্যার কাছে ক্ষমা চেয়ে নিই এবং বলি যে আমরা নিজেরাই এই ভুল কাজ ছেড়ে দেব এবং পুলিশের কাছে স্যারেন্ডার করব। এরপর ওকে ফাঁসানোর জন্য আমরা ওর মোবাইলে মিথ্যে লটারি জেতার একটা মেসেজ পাঠাই। ও সেটাকে সত্যি ভাবে এবং পরবর্তীতে আমাদের সাথেই আবার যোগাযোগ করে, কিন্তু সেখানে আমি ছিলাম না, আমাদের অন্য কর্মচারী ছিল। তারপর আমাদের অন্য অফিসে আসতেই ওকে একটা ঘরে বসিয়ে আমি স্যারকে ফোন করি। তখন প্রণব স্যার বলেন মেয়েটা যেন ওই অফিস থেকে জ্যান্ত বাইরে না বেরোয়। তারপর আমি অনন্যার মাথার পেছন থেকে ভারী লোহার রড দিয়ে আঘাত করি। ও ওখানেই অজ্ঞান হয়ে যায় স্যার। সেদিন আর ওর জ্ঞান ফেরে না। ওকে নিয়ে আমরা ভীষণ সমস্যায় পড়ে গিয়েছিলাম। তারপর প্রমাণ লোপাট করার জন্য বড় স্যারের কথা মতোই আমি ওর বডিটা টুকরো টুকরো করে কাটি, যাতে পুলিশ কোনোদিন পুরো বডি একসাথে না পায় আর আইডেন্টিফাই না করতে পারে। তাহলে তোমরা ওর বাবার কাছ থেকে 20 লক্ষ টাকা কেন ডিমান্ড করলে? সোমনাথ চ্যাটার্জি পেছন থেকে জিজ্ঞেস করলেন। সেটা বড় স্যারের আইডিয়া ছিল স্যার। বড় স্যার বললেন মেয়েটা যে মারা গেছে সেটা ধামাচাপা দিতে আর পুলিশকে উল্টো রাস্তায় ঘোরাতে ওর ফোনটা অন রেখে মুক্তিপণের মেসেজ পাঠাতে হবে।
যাতে পুলিশ ভাবে মেয়েটা জ্যান্ত আছে আর কোনো কিডন্যাপার গ্যাং এই কাজ করছে। সব থেকে বড় কথা হলো আমাদের এই র্যাকেটে প্রচুর স্টাফ রয়েছে, যার কারণে আমাদের অনেকদিন কোনো রকম কাজ না হওয়ায় টাকার দেনা হয়ে গিয়েছিল। সব থেকে বড় কথা 20 লক্ষ টাকার লোভ সামলাতে পারিনি, কিন্তু কাল রাতে ঝাড়খণ্ড বর্ডার থেকে টাকাটা তোলার পর আমার লোভ বেড়ে গিয়েছিল স্যার। আমি বড় স্যারকে না জানিয়ে পুরো 20 লাখ টাকা নিয়ে নেপাল বর্ডারে পালিয়ে যাওয়ার ছক কষেছিলাম, কিন্তু সুব্রত বড় স্যারকে খবর দিয়ে দেয়। বিজয় প্রণব মুখার্জির দিকে তাকালো। ওনার চোখ দিয়ে যেন আগুন ঝরছে। হিউম্যান ট্রাফিকিং, মার্ডার, ব্ল্যাকমেইলিং আর এভিডেন্স ট্যাম্পারিং, মিস্টার প্রণব মুখার্জি, এমন কোনো ধারা নেই যা আপনার উপর খাটবে না। চ্যাটার্জি, এই 3টেকে গাড়িতে তুলুন আর লোকাল বড়বাবুকে ফোন করে ফরেন্সিক টিমকে এই স্পটে রাখতে বলুন। যখন পুলিশ টিম প্রণব মুখার্জি আর বিকাশকে টেনে গাড়ির দিকে নিয়ে যাচ্ছে, তখন গুদামের বাইরে বৃষ্টির বেগ আরও বেড়ে গেছে। বিজয় চামড়া গুদামের বাইরে এসে আকাশের দিকে তাকালো। অনন্যা রায়ের খনিরা আজ ধরা পড়েছে, কিন্তু একটা 20 বছরের মেয়ের স্বপ্ন আর তার বাবার কান্না কি এই বৃষ্টি ধুয়ে দিতে পারবে? বিজয় পকেট থেকে নিজের ফোনটা বের করলো। এবার সৌমেনবাবুকে ফোন করে এই ভয়ঙ্কর সত্যটা জানানোর সময় হয়েছে। চামড়া গুদামের বাইরে তখন অবিশ্রান্ত বৃষ্টি। সোমনাথ চ্যাটার্জি আর বাকি কনস্টেবলরা প্রণব মুখার্জি, বিকাশ আর সুব্রতকে পুলিশের গাড়িতে তুলে ফেলেছেন। বিজয় গাড়ির সামনের সিটে বসে পকেট থেকে ফোনটা বের করল। রাত তখন ঠিক 2:10। সৌমেনবাবুর নাম্বারে রিং হতেই ওপাশ থেকে 1 সেকেন্ডের মধ্যে ফোনটা রিসিভ হলো। হ্যালো হ্যালো বিজয় বাবু, আমার অনন্যার খুনিদের কোনো খবর পেলেন? আর আর টাকাগুলো? ভদ্রলোক বোধহয় জেগেই বসেছিলেন। কথাটা বলতে বলতেই সৌমেনবাবুর গলাটা কান্নায় বুঝে এলো। বিজয় এক মুহূর্ত চুপ করে রইল। একজন পুলিশ অফিসারের জীবনে এই মুহূর্তটাই সবচেয়ে কঠিন। সৌমেনবাবু, আপনি আপনি একটু শক্ত হন। অনন্যার খুনিদের আমরা ধরে ফেলেছি। এই চক্রের মেইন মাথা প্রণব মুখার্জি আর ওর ডান হাত বিকাশ সামন্ত, দুজনকেই আমরা হাতে নাতে অ্যারেস্ট করেছি। ওরা 26 তারিখ রাতেই অনন্যাকে শেষ করে দিয়েছিল সৌমেনবাবু। মুক্তিপণের মেসেজগুলো জাস্ট পুলিশকে বিভ্রান্ত করার চাল ছিল। আমরা বর্ধমান থেকে অনন্যার বাকি কিছু দেহাবশেষের টুকরো উদ্ধার করেছি। আজ সকালেই ওটা চন্দননগর মর্গে নিয়ে আসা হবে ফরেন্সিক টেস্টের শেষ রিপোর্টের জন্য। আপনি আপনি একটু মানসিক প্রস্তুতি নিয়ে রাখুন। ফোনের ওপাশ থেকে কোনো কথা এলো না। তারপরই লাইনটা কেটে গেল। বিজয় ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। পরদিন সকাল 10টায় চন্দননগর মহকুমা হাসপাতালের মর্গ। বাইরে বৃষ্টি কিছুটা কমেছে, কিন্তু আকাশ এখনো মেঘলা। মর্গের ভেতর ফরেন্সিক সার্জন ডক্টর চ্যাটার্জি ওনার ফাইনাল রিপোর্ট বিজয়ের হাতে তুলে দিলেন। বিজয় রিপোর্টে চোখ বোলাতেই দেখল সেখানে পরিষ্কার লেখা আছে চন্দননগর জিটি রোড থেকে উদ্ধার হওয়া বাম হাত, ব্যান্ডেল লোকাল থেকে পাওয়া কাটা দাগার দাগযুক্ত ডান হাত এবং বর্ধমানের স্করপিও গাড়ি ডিকি থেকে উদ্ধার হওয়া বাকি বডি পার্টস সবকটি অংশই একই মৃতদেহের, যার ডিএনএ সৌমেনবাবুর সাথে মিলে গেছে। মৃত্যুর কারণ মাথায় ভারী বস্তুর আঘাত। মর্গের বাইরে মীনাক্ষী দেবী আর সৌমেনবাবু বসেছিলেন। বিজয় ওনার সামনে গিয়ে দাঁড়ালো। সৌমেনবাবু, অনন্যার শেষ কাজটুকু এবার আপনাদের করতে হবে। আইনি সব ফর্মালিটিস আমি নিজে দাঁড়িয়ে থেকে ক্লিয়ার করে দিয়েছি। আর একটা কথা, অনন্যা আপনাদের গর্ব। ও নিজের জীবন দিয়ে একটা আন্তর্জাতিক নারী পাচার চক্রকে জনসমক্ষে নিয়ে এসেছে। এই প্রণব মুখার্জি লরেন ট্যুরসের আড়ালে বছরের পর বছর ধরে কত মেয়ের জীবন নষ্ট করেছে তার হিসাব নেই। তবে অনন্যা রুখে দাঁড়িয়েছিল বলেই আজ এই পাপের সাম্রাজ্য শেষ হলো। সৌমেনবাবু বিজয়ের হাত দুটো চেপে ধরলেন। ওনার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। আমার মেয়েটা আর ফিরবে না বিজয় বাবু। ওই জানোয়ারগুলোর যেন ফাঁসি হয়, আপনি আমায় কথা দিন। আমি কথা দিচ্ছি সৌমেনবাবু, চার্জশিট এমনভাবে তৈরি করব যে কোর্টে ওদের বাঁচার কোনো রাস্তা থাকবে না। বিজয় চন্দননগর থানার দিকে রওনা দেওয়ার জন্য নিজের গাড়িতে গিয়ে বসল।
স্যার, আপনি এত চুপচাপ হয়ে আছেন কেন? কেস তো পুরোটাই সমাধান। অপরাধীরা ধরা পড়েছে ঠিকই, কিন্তু এই কেসটা পাকাপাকিভাবে বন্ধ করার আগে একটা শেষ কাজ বাকি আছে। প্রণব মুখার্জির জবানবন্দি থেকে এমন একটা সূত্র বেরিয়ে এসেছে যা আমাকে চন্দননগর আদালতের দিকে টেনে নিয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু সেটা অন্য কোনো মাস্টার মাইন্ডের সামনে। কোন সূত্রের কথা বলছেন আপনি স্যার? আর তাছাড়া কোন মাস্টার মাইন্ডের কথা বলছেন? এই প্রণব মুখার্জির কল লিস্ট চেক করতে গিয়ে আমার কিছু অদ্ভুত জিনিস নজরে পড়েছে চ্যাটার্জি। আর তাছাড়া এত বড় একটা সিন্ডিকেট চালাতো, তাও আবার সমস্ত আইন কানুন নিয়ম জেনে। অপরাধীদের কি এত সময় আছে যে আইন নিয়ে পড়াশোনা করবে? তখনই ওর কল লিস্টে এমন একজনের নাম্বার পেলাম যেটা দেখে আমার জাস্ট মাথাটা ঘুরে গেল। কার কথা বলছেন স্যার? তার মানে কি প্রণব মুখার্জিকে কেউ সহযোগিতা করতো এ ধরনের কাজ করতে? আর কিছুক্ষণের মধ্যে জেনে যাবে চ্যাটার্জি। চন্দননগর আদালত চত্বরের চারপাশটা তখন থমথমে। প্রণব মুখার্জি, বিকাশ আর সুব্রতকে প্রিজন ভ্যান থেকে নামিয়ে যখন কোর্ট হাজতের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন চারিদিকে সাংবাদিকদের ক্যামেরায় ফ্ল্যাশ আর সাধারণ মানুষের ক্ষোভ ফেটে পড়ছে। কিন্তু স্পেশাল অফিসার বিজয়ের চোখ তখন খুঁজছিল অন্য কাউকে। বিজয়ের নিঃশব্দ তদন্তের শেষ চালটা বাকি ছিল চন্দননগর আদালতের সরকারি আইনজীবী চেম্বারের ভেতরে। বিজয় সোজা গিয়ে ঢুকল অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ঘরে। পুলিশ ফাইল টেবিলে রেখেই বিজয় রিভলভারটা ওনার সামনে নামিয়ে রাখল। কি ব্যাপার বিজয়বাবু, আপনি এখানে? কেস তো সলভড। প্রণব মুখার্জির জবানবন্দির একটা লাইন আপনার ভাগ্য বদলে দিয়েছে সুদীপবাবু। মানে? বেশি হেয়ালি না করে সোজা সাপটা বলে দিই, কারণ অপরাধীরা এমনিতে ধরা পড়ে গিয়েছে। আপনি বা কেন বাকি থাকবেন, তাই না? এই যে এত বড় একটা সিন্ডিকেটের রাজ চলছে, মেয়ে পাচারের র্যাকেট চলছে, তার জন্য কিছু আইনি সুপরামর্শ তো দরকার হতেই পারে। এত এত মেয়ে পাচার হচ্ছে, যে কোনো মুহূর্তে ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, তাই তো? আর সেই সমস্ত চক্র থেকে বাঁচার জন্য একজন আইনি ঢাল প্রয়োজন। চক্রের সেই আইনি ঢাল কে? সে হলেন আপনি। আপনি প্রণব মুখার্জিকে আইনি ফাঁক ফোকর বাতলে দিতেন, আর বদলে আপনার অ্যাকাউন্টে যেত লক্ষ লক্ষ টাকা। এসব এসব আপনি কি বলছেন? কি আপনার কি মাথাটা খারাপ হয়ে গেল নাকি? সুদীপবাবু চিৎকার করে অস্বীকার করলেও শেষ রক্ষা আর হয় না। বিজয়ের বের করা সিডিআর রিপোর্ট, যেখানে 26 থেকে 27 জুনের মধ্যে প্রণব মুখার্জির সাথে ওনার বারংবার কথা হওয়ার প্রমাণ আছে, তা দেখে ওনার মুখের রং চটে গেল। এরপর আদালতে কুখ্যাত অপরাধী প্রণব মুখার্জি নিজে যখন দোষ স্বীকার করল এবং সাথে আইন রক্ষক হিসেবে সহযোগিতাকারী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নাম উচ্চারণ করল, তখন সুদীপবাবু আর চাপ নিতে পারলেন না। ওখানেই ভেঙে পড়ে নিজের অপরাধ স্বীকার করলেন। আদালতের রুদ্ধদ্বার কক্ষে ম্যাজিস্ট্রেট আর ক্রাইম ব্রাঞ্চের রেকর্ডিং ক্যামেরার সামনে দাঁড়িয়ে মূল হোতা প্রণব মুখার্জি এবং বিকাশ সামন্ত নিজেদের জঘন্য অপরাধের পুরো মাস্টার প্ল্যান স্বীকার করল। তারা তো অপরাধী, কিন্তু এই যে অনন্যার মতন একটা সাধারণ মেয়ে যে স্বপ্ন দেখতে ভালোবাসত, যার বড় হওয়ার স্বপ্ন ছিল, সে তো আর ফিরে এলো না। এরকম না জানি আরো কত অনন্যা এভাবেই হারিয়ে গেছে মানুষের অপরাধের জালে জড়িয়ে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, আর তার সঙ্গে হাইপ দিতে ভুলবেন না। এখনও পর্যন্ত যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এই রকমই আরও রহস্য রোমাঞ্চ গল্প শুনতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি আমরা আবার ফিরছি নতুন গল্প নিয়ে।